আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সেকেন্ড লাইভ অন আইএলটিএস। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি পৃথিবী আশিকুর রহমান খান। প্রথমেই বলে রাখছি, আমাদের গত লাইভের একটি ফিডব্যাক ছিল যে আমাদের সাউন্ডটা বেশ কিছুটা ফল্টার করেছে। সো আজকে আমাদের আইটি টিমকে নিয়ে আমরা সাথে হাজির হয়ে গেছি এবং আমাদের সাউন্ডটা এই মুহূর্তে কেমন পারফর্ম করছে প্লিজ যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে আছেন একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা কারা কারা সাউন্ডটা এই মুহূর্তে ঠিক পাচ্ছেন বা সাউন্ডে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। যদি সাউন্ডে কোনো রকম সমস্যা হয় আমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিবেন প্লিজ কমেন্টে। সো ফার্স্ট অফ অল আমরা আজকে আমি যেটা চাচ্ছি, প্রথমে আমি আমার আইটি টিমকে একটু একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে চাচ্ছি যে থ্যাংক ইউ মাই আইটি টিম। ওরা ঠিক আমার ডান দিক বরাবর দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, দুটো ল্যাপটপ নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে, বিকজ দে আর অবজার্ভিং দ্য হোল সিচুয়েশন রাইট নাও। সো আমি আমার পক্ষ থেকে একটা বেশ বড় থামস আপ এবং থ্যাংক ইউ জানাচ্ছি, বিকজ উইথাউট দেয়ার ইফোর্ট আপনারা যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা এবং আমার পেছনের স্লাইড, আমার উপরের লাইট এবং আমার মুখে রাখা মাইক্রোফোন, এই যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলোর সবগুলোর ক্রেডিটই কিন্তু ওদের। সো উইথাউট দেম I couldn't have been standing here and it was almost impossible for this live. Okay, so আপনারাও যারা ওদেরকে একটু অ্যাপ্রিশিয়েট করতে চান প্লিজ জাস্ট কমেন্ট বক্সে একটু লিখে দিন যে থ্যাংক ইউ আইটি টিম, দ্যাট উড বি ইনাফ and I believe that they would feel that appreciation from their heart that yes, people are also appreciating their effort. ওকে, আচ্ছা এই মুহূর্তে আমি যেটা করতে পারি, আমি একটু আমাদের লাইভে চলে যাই, দেখি আমাদের লাইভের পারফরমেন্সে অলরেডি কারা কারা আমাদের সঙ্গে জয়েন হয়েছে। দেখতে পাচ্ছি হ্যাঁ এখনো আসেনি, আসছে ধীরে ধীরে সবাই জয়েন করছে। ওকে ফাইন, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে একটি কমেন্ট চলে এসেছে, গুড। ওকে আচ্ছা, নেটের অবস্থা একটু খারাপ, ওকে ফাইন, উই আর ওয়ার্কিং অন ইট। হোপফুলি নেটটা আপনি ভালোভাবে পেয়ে যাবেন, কিংবা আপনি কোন লোকেশনে আছেন আপনি একটা কাজ করতে পারেন, যেটা সাধারণত আমরা আমাদের ওয়াইফাই ওয়ালাদের কল দিলে শুনতে পাই, যে প্লিজ আপনার ওয়াইফাইটা একটু অফ অন করে দেখুন যে আপনার নেট কানেকশনটি স্টেবল আছে কিনা। ওকে থ্যাংক ইউ। সো প্লিজ আপনি আপনার নেট কানেকশনটি একটু চেক করুন। আমাদের এইখান থেকে আইটি টিম আমাকে বলছে যে নেট কানেকশন ইজ স্টেবল হিয়ার। সো হোপফুলি আপনি ও সুন্দরভাবে একটু পরে আপনার ফ্ললেস নেট পেয়ে যাবেন আশা করছি। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি যে পার্টটাতে, যে আজকে আমরা তিনটি পার্ট নিয়ে আলোচনা করব আইএলটিএস এর। ফার্স্ট অফ অল প্রথম পার্টটি হচ্ছে একটি সারপ্রাইজ, সেটা আমি এখনই বলবো না। দ্বিতীয় যে পার্টটি আছে সেটি হচ্ছে আমাদের লিসেনিং পার্ট নিয়ে। অলরেডি আমাদের গত যে লাইভটি ছিল ফার্স্ট লাইভে, সেই লাইভটি কিন্তু অনেক বড় একটি লাইভ ছিল আমার পক্ষ থেকে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন দ্যাট ওয়াজ অলমোস্ট 1 hour লং লাইভ। এই লাইভটাতে অ্যাকচুয়ালি কি ছিল, সেই লাইভটাতে আমি কিন্তু আইএলটিএস এর লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং এগুলো নিয়ে অলরেডি বলে দিয়েছি, বেশ কিছু বেসিক আইডিয়া দিয়েছিলাম। সো এই মুহূর্তে যেটা আমি করতে যাচ্ছি, যে আজকে থেকে বা আজকের পরবর্তী লাইভগুলো থেকে আমরা ধীরে ধীরে বেসিক পার্টগুলোতে এন্টার করব, ঠিক আছে? যেমন আজকে আমরা লিসেনিং এর কিছু পার্ট নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আমরা সবসময় এক্সাম এক্সাম এবং এক্সাম এক্সাম নিয়ে চিন্তা করি যে এক্সামের ভেতরে কি হবে, এক্সামের ভেতরে কি হবে। বাট অ্যাকচুয়ালি মজার ব্যাপারটা হচ্ছে যে এক্সামের বাইরেও বেশ কিছু ব্যাপার থাকে। আমরা বলি আইএলটিএস টেস্ট, টেস্টের দিন কি হবে, টেস্টে আমি কি করব, হোয়াট উড বি মাই লিসেনিং, হোয়াট উড বি মাই রাইটিং, হোয়াট উড বি মাই স্পিকিং, উই আর অল কনসার্নড অ্যাবাউট দ্যাট। বাট এর বাইরেও কিন্তু বেশ কিছু ব্যাপার আছে। সে ব্যাপারগুলো কি, সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে বলবো, তবে একটু হিন্ট দিয়ে রাখি। সেটা হচ্ছে এরকম, যেমন আপনার খাওয়া, আপনি কখন কি খাবেন, এই ব্যাপারটা যতটা না আপনার আইএলটিএস এর ইংলিশ অ্যাপটিটিউড বা স্কিলের উপর নির্ভরশীল, ততটাই আপনার স্কোরটা কিন্তু খাওয়ার উপরও নির্ভরশীল। কিভাবে সেই জিনিসটা আমরা জানবো, ধীরে সুস্থে বলবো, সব একবারে বলে দিব না। সো আমরা ধীরে ধীরে আমাদের সেগমেন্টগুলো উন্মোচন করবো। এবং থার্ড যে পার্টটি আছে আজকের, থার্ড পার্ট নিয়ে একটু বলি। থার্ড পার্টটা হচ্ছে এরকম যে আমরা চেষ্টা করব, যেহেতু এখানে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমাকে যে কারণে এনেছে তার অন্যতম একটা রিজন হচ্ছে যে আমার কিন্তু একটা বেসিক আইডিয়া আছে বিভিন্ন দেশ, ফর এক্সাম্পল ইউরোপ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলোতে যে আইএলটিএস স্কোরটা প্রয়োজন হয়। যেহেতু আমার পাস্ট ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড আমাকে বলে যে আমার সেখানে একটা মোটামুটি আইডিয়া ছিল। আই হ্যাভ অলরেডি কনসাল্টেড উইথ 30 to 40 ইউনিভার্সিটিস। আমাদের ওয়েবিনার ছিল যখন করোনাকালীন সময়টিতে, আমি আমার এক্স অফিসটাতে, সেখানে আমরা কথা বলেছি, কথা বলতাম। তো যার ফলে আমার একটা প্রিলিমিনারি বা একটা বেসিক, একটা প্রাইমারি আইডিয়া আছে যে কি কি বিষয় দরকার হয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, ইউরোপের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে, কানাডার ক্ষেত্রে বা এটসেট্রা। স্পেশালি যে জিনিসটা আমরা দেখবো যে ইউরোপের ক্ষেত্রে, যেমন অনেকেই আমরা ভাবি বা অনেকে আমরা শুনি যে ইউরোপের কিছু জায়গায় আছে তারা বলে যে উইদাউট আইএলটিএস উই আর গোইং টু টেক ইউ। সো ইজ ইট এ রিয়েলিটি অর আ মিথ? দ্যাটস আ ফ্যাক্টর। অ্যাগেন আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে এমওআই। হোয়াট ইজ এমওআই? এমওআই দিয়ে কি আসলেই যাওয়া যায় উইদাউট আইএলটিএস? ক্যান ইউ গো উইথ এমওআই? বা এমওআই কি আইএলটিএস একটা যথাযথ অল্টারনেট কিনা?
There is also Duolingo test, there is also many other test. এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এটি হচ্ছে আমাদের থার্ড পার্ট অফ দিস লাইভ টুডে। প্রথম পার্ট যে পার্টটা আছে সেটা আমরা এখন চলে যাই। তার আগে একটু দেখে নেই আমাদের আর কোনো কমেন্ট পড়েছে কিনা আমাদের কমেন্ট বক্সে। ওকে ফাইন, এখন পর্যন্ত কমেন্ট কিন্তু মাত্র একটি দেখতে পাচ্ছি আমরা। সো প্লিজ এভরিওয়ান জয়েন জলদি জয়েন করে ফেলেন। অলরেডি বেশ কিছু পার্টিসিপেন্টস জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম অ্যাবাউট। আপনারা বসে পড়ুন, যে যার মতো সিটে আয়েশ করে বসুন এবং আমাদের সঙ্গে লাইভটি দেখতে থাকুন। তো প্রথম যে পার্ট সেটি হচ্ছে আমি আপনাদের একটি এমসিকিউ দিতে চাই। সো হোয়াট ইজ দ্য এমসিকিউ? এমসিকিউটা হচ্ছে আইএলটিএস এর অন্যতম গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি ব্যাপার কি? আমি চারটা অপশন দিচ্ছি। নাম্বার 1 ইন্টেলিজেন্স বা বুদ্ধি, নাম্বার 2 কনফিডেন্স বা আত্মবিশ্বাস, নাম্বার 3 কনসেন্ট্রেশন মনোযোগ, নাম্বার 4 ইংলিশ গ্রামার। খেয়াল করে দেখুন আমার অপশনগুলো কি কি। আমার অপশনগুলো কিন্তু চারটি। নাম্বার 1 কনফিডেন্স, নাম্বার 2 ইন্টেলিজেন্স, নাম্বার 3 কনসেন্ট্রেশন, নাম্বার 4 ইংলিশ গ্রামার। কোন জিনিসটি অন্যতম গুরুত্বপূর্ণ? একটু খেয়াল করুন, একটু চিন্তা করুন। এবং আপনারা যারা যারা অ্যান্সারটি দিতে পারছেন প্লিজ জাস্ট কাম টু দ্য কমেন্ট বক্স অ্যান্ড কমেন্ট করে ফেলুন যে কোনটি আপনার মতে। খেয়াল করে দেখুন এটি কিন্তু একটি ওপেন এন্ড কোয়েশ্চেন, ইউ নো, লাইক অল দিস 4 আর কারেক্ট অ্যান্সার্স। চারটি কিন্তু কারেক্ট। অবশ্যই আপনি ইন্টেলিজেন্স ছাড়া আপনি অবশ্যই আইএলটিএস এ কিছুই করতে পারবেন না। আপনার বুদ্ধি না থাকলে আপনি লিখবেন ঠিকই। নাম্বার 2 কনফিডেন্স, আত্মবিশ্বাস ছাড়া করবেন কিভাবে আইএলটিএস। নাম্বার 3 ইংলিশ গ্রামার। আরে ভাই, আপনি যদি ইংলিশ গ্রামারই না জানেন তাহলে আপনি আইএলটিএস এ কি করবেন? আইএলটিএস ইজ অল অ্যাবাউট ইংলিশ এন্ড ইটস গ্রামার, রাইট? সো এই যে ব্যাপারটা। এবং 4 নম্বর যে পয়েন্ট ছিল কনসেন্ট্রেশন, মনোযোগ। সো এই যে মনোযোগ, কোনটা জরুরি? মনোযোগ নাকি আত্মবিশ্বাস নাকি বুদ্ধি নাকি ইংলিশ গ্রামার? হুইচ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট? দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো আপনারা কমেন্ট বক্সে চলে আসুন এবং লিখে ফেলুন যে আপনার কাছে মনে হয় কোন জিনিসটি বেশি ইম্পর্টেন্ট এবং বেশি জরুরি। ওকে, I think you are going to take a lot of time, so এই ফাঁকে আমি একটু কমেন্ট বক্সে চেক করে ফেলি। ওকে, should I worry about the accent? That's one question. Thank you. শিফাত তানজিম রহমান, থ্যাংক ইউ। সে আমাদের সাথে জয়েন করেছেন। তিনি লিখেছেন কনফিডেন্স। আফরিন রুমু, সে আমাদেরকে লিখেছেন হোয়াট শুড বি দ্য আইডিয়াল প্রিপারেশন ডিউরেশন ফর আইএলটিএস। ওকে, আমি আপনার কোয়েশ্চেনটা অবশ্যই আসবো। মোহাইমিনুল এইচ মিম, হি অ্যান্সার্ড আস কনসেন্ট্রেশন। থ্যাংক ইউ। আমরা অলরেডি দুটো অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছি, একটি হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন। সো দেখি আমাদের আর কোনো পার্টিসিপেন্ট অন্য কোনো অপশন বলে কি না। আচ্ছা, এই ফাঁকে আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করে নিই যে শুড আই ওরি অ্যাবাউট দ্য অ্যাকসেন্ট। মজার কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে আজকে কিন্তু আমার লাইভটি সাজানো হয়েছে। আমার স্লাইডে একটু পরে আপনি পেয়ে যাবেন যে অ্যাকসেন্টটা কি খুব জরুরি কিনা। ইউ ক্যান সি দ্যাট আই এম রাইট নাও স্পিকিং ইন ইংলিশ এন্ড আই এম লাইক কাইন্ড অফ আ ফ্লুয়েন্সি, আই হ্যাভ দ্যাট ফ্লুয়েন্সি রাইট নাও, বাট আই এম নট মেইনটেনিং দ্যাট ইউকে অ্যাকসেন্ট, রাইট? আই এম নট মেইনটেনিং। এবং আপনারা যদি ইউটিউবের বেশ কিছু ভিডিওতে যান আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিংবা চাইনিজ অ্যাকসেন্ট নিয়ে কিন্তু মানুষ ব্যান্ড স্কোর স্পিকিং 9 নিয়ে আসছে। হাউ ক্যান ইট বি পসিবল? ইফ আপনি ইংলিশ মানে জাস্ট ইন্ডিয়ান অ্যাকসেন্ট কিংবা জাস্ট চাইনিজ অ্যাকসেন্ট বা বলতে পারি স্ট্যান্ডার্ড একটা অ্যাকসেন্ট নিয়ে আপনি 9 নিয়ে আসতে পারতেছেন। ইউ ডোন্ট হ্যাভ টু ফলো ব্রিটিশ অ্যাকসেন্ট, অর ডু ইউ নিড টু ফলো দ্যাট? ওকে ফাইন, একটু ধৈর্য ধরুন। আমাদের পরের যে একটু পরের সেগমেন্টটা শুরু হয়ে যাবে, আমি তখন অ্যাকসেন্ট নিয়ে বেশ কিছু কথা বলবো। ওকে, সাদিয়া তাসনিম আমাদের সাথে জয়েন করছেন, থ্যাংক ইউ। তিনি লিখেছেন কনফিডেন্স আই বিলিভ। ওকে ফাইন, সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন হচ্ছে কনফিডেন্স, দুজন ব্যক্তি বলেছেন এবং একজন বলেছেন কনসেন্ট্রেশন। এই মুহূর্তে কনফিডেন্স কিন্তু 2 গোলে এগিয়ে আছে। ওকে, বাই দ্য ওয়ে আমরা আরেকটু ওয়েট করি, আমরা দেখি আরো কোনো আমরা অ্যান্সার পাই কিনা। অলরেডি আমাদের লাইভে আরো বেশ কিছু মানুষ জয়েন করছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, জাস্ট কাম এন্ড জয়েন উইথ আস, লেটস হ্যাভ সাম ফান। আইএলটিএস তো অনেকেই পড়ায়, অনেকেই পড়েন, অনেক জায়গায় দেখেন অনলাইন অফলাইন হ্যান্ড ত্যান, বাট লেটস নাও হ্যাভ সাম ফান টুগেদার, রাইট? আমরা আইএলটিএসটা পড়বো, শিখবো, গল্প করবো, গানও গাবো, সমস্যা নেই। আমার আগের সময় আমি গানও, আমার ক্লাসে গানও হয়েছিল। সো যাই হোক, আজকে রোজা রমজানের মাস, বেশি গান নিয়ে কথাবার্তা না বলি। আমরা দেখি এখন আরো অপশনগুলো। কনফিডেন্স এই মুহূর্তে কিন্তু এগিয়ে আছে। সো ডু উই হ্যাভ এনি নিউ কমেন্ট হিয়ার? ওকে, না, এই মুহূর্তে আর কোনো নতুন কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। সো কনফিডেন্স বলেছে। সো লেটস গো টু দ্য স্লাইড। ওয়াও, কনফিডেন্স, কনসেন্ট্রেশন এন্ড আর হচ্ছে ফোকাস। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ কনফিডেন্স। সো থ্যাংক ইউ সাদিয়া তাসনিম এবং আমাদের একটু আগে যিনি বলেছিলেন, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি আপনার কমেন্ট এই মুহূর্তে ধরতে পারছি না। সো আপনারা দুজন কনফিডেন্সের পক্ষে কথা বলেছেন এবং আরেকজন ভাই আমাদের মোহাইমিনুল ভাই যে বলেছেন কনসেন্ট্রেশন।
So is that wrong? No, it's not wrong. Without English grammar, without intelligence, without concentration, without confidence, you can't get a good score on IELTS, right? কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি? কনফিডেন্স। কেন? সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে অন্যতম গুরুত্বপূর্ণ, আমি কিন্তু কোশ্চেনটা করেছিলাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি না থাকলে আপনার সব প্রিপারেশন আছে। ইউ আর ভেরি গুড অ্যাট গ্রামার, ইউ নো আ লট অফ ভোকাবুলারিজ, ভোকাবস বলি আমরা সংক্ষেপে, যে ইউ নো আ লট অফ ভোকাবস, ইউ হ্যাভ আ লট অফ storage of grammatical rules and everything, you can write a lot of things, but whenever you are in the speaking test, you are like, my name is you know a lot of words. অনেক স্টুডেন্টসই কিন্তু আমাকে বলেছেন যে ভাইয়া আমি অনেক জানি, আমি অনেক পারি, আমি এত এত ইংলিশ জানি, আমি এত এত কথা আমার মাথায় এসে আটকে যাচ্ছে, বাট whenever the time comes, whenever I'm in front of the examiner, I'm like, আমি সব ভুলে গিয়েছি, আমি কিছু মনে নেই। That is the case. So এই ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স ইজ আ পার্ট অফ ইট। ওকে, ইভেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে আপনি লিসেনিং এ গিয়েছেন, আপনি এক্সাম হলে প্রথম যেহেতু লিসেনিং পার্ট, আপনি ভয় পাচ্ছেন, your nervousness could make a very good toll on your score. আপনার স্কোরটা কিন্তু বেশ খারাপ হয়ে যেতে পারে জাস্ট বিকজ অফ ইউর নার্ভাসনেস। আপনি লিসেনিংটা শুনছেন বাট আপনি নার্ভাস হয়ে গেলেন, আপনি কিন্তু অনেকগুলো অ্যান্সার ছুটে যাবে আপনার হাত থেকে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, সো এই জন্য আমি সবসময় বলি যে কনফিডেন্স ইজ দ্য কি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট কনসেন্ট্রেশন বা ফোকাসটা আলাদা কিছু। তো কনফিডেন্সের কথাতেই আমাদের ওই এক্সেন্টের কথাটা চলে আসে। আমরা যদি একটু তাকাই, যে এই যে এক্সেন্টটা নিয়ে বললেন আপু, যে শুড উই হ্যাভ এনি পার্টিকুলার এক্সেন্ট ইন আইএলটিএস, এক কথায় যদি অ্যান্সার করি, নো, ইউ ডোন্ট নিড এনি পার্টিকুলার এক্সেন্ট ফর গেটিং আ গুড স্কোর অন অর ইন আইএলটিএস টেস্ট। ওকে, আচ্ছা, আইএলটিএস এর ফুল ফর্ম গতদিন বলেছিলাম, এবং অনেকেই এই কোশ্চেনটা বলে বা অনেকেই কিন্তু উচ্চারণ করে আইএলটিএস, বা অনেকে বলে আইএলটিএস টেস্ট। সো এটা কি রং? Actually, it's a short form of a test, but আপনি যদি গুগলে সার্চ করেন যে what should be the pronunciation, it would be IELTS. Okay, IELTS, but it doesn't mean that আপনি IELTS বললেন বা IELTS বললেন এটা ভুল কিছু, এমন কিছু না ভাই। পরীক্ষার নাম দিয়ে কিছু যায় আসে না। All you need is a good score. আপনি IELTS বলেন, IELTS বলেন, if you can score 8, nobody is going to give you a knack, like okay fine, IELTS. Even আমিও আমার আগেকার সময়গুলোতে আমি IELTS ই বলতাম, but whenever I learned it, okay, no, the standard pronunciation or spelling should be IELTS. Okay, IELTS, that would be the thing. আচ্ছা, আমাদের লাইভ কমেন্ট বক্সে কি আর কোনো কমেন্ট যোগ হয়েছে কিনা একটু চেক করে নেই। নো, আর কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। সো আমরা চলে আসি আমাদের এক্সেন্ট এবং স্পেলিং এর যে কনফিউশনটাতে। সো এক্সেন্টের সাথে কিন্তু এই স্পেলিং গুলো বেশ একটা সামঞ্জস্যতা বা একটা যোগসূত্র আছে। কিভাবে দেখুন, খেয়াল করে, ইউকে পিপল তারা এই জিনিসটা কিভাবে প্রোনাউন্স করে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু আমরা অলরেডি এক্সেন্ট এবং স্পেলিং এর কোর্সে আমাদের এখানে যে কনফিউশনে চলে এসেছি, তো আমরা বলে রাখি যে আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে কিন্তু অলরেডি একটি স্পোকেন কোর্স রানিং। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সাম কনফিডেন্স বুস্টিং স্পোকেন স্কিলস, দেন ইউ ক্যান সার্টেনলি জয়েন দ্যাট কোর্স, যেটি আমাদের রুপি আপু এবং প্রমি আপু তারা দুজন কন্ডাক্ট করছেন কোর্সটি। সো আপনারা কিন্তু আমাদের পেজে ঘুরে আসতে পারেন, এবং আপনারা প্লিজ একটু দেখে ফেলুন যে আমাদের কোর্সটাতে কি কি অফার রয়েছে এই মুহূর্তে। There are lots of lucrative offers right now in Ramadan, so don't just miss that. Okay, আচ্ছা, ওকে, আমরা একটি নতুন কোশ্চেন পেয়েছি। আমরা দেখি যে how can I practice the proper accent for improving my speaking? যেটা বললাম, you can join to the course and you can learn something directly from Rupi madam or Sadia madam, or you can just practice it in your house. আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, যে ওকে ফাইন, লেট মি ইমপ্রুভ মাই স্পিকিং স্কিলস। ফর এক্সাম্পল, আমি আজ পর্যন্ত কোথাও কোনো স্পোকেন কোর্সই করিনি। এখন বলতে পারেন যে ভাই আপনার স্পোকেনের স্কিলটা ওরকম আহামরি লাগতেছে না তো, বাট whenever I used to work with the US delegates, so US embassy-র সাথে যখন কাজ করেছি, US people, they told me that okay, you have a very good accent, man, just chill, and I'm like okay fine, I know I have a good accent, thank you. So যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি পার্সোনালি আমেরিকান অ্যাকসেন্টটা ফলো করি, but many of the IELTS instructors and teachers or mentors or whatsoever, they practice British accent, but that doesn't mean that আপনাকে ব্রিটিশই কথা বলতে হবে। সো আপনি চাইলে ইউকে অ্যাকসেন্টে বলতে পারেন, ইউএস অ্যাকসেন্টে বলতে পারেন, এমনকি আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট, যদি বলেন যে বাংলাদেশি অ্যাকসেন্টে আমি কথা বলতে চাই, সেটা কি বলতে পারবো? পারবেন। কতটুকু পারবেন, কিভাবে পারবেন, দ্যাটস দ্য পয়েন্ট।
ফর এক্সাম্পল আপনি যদি এখন বলেন আই লাইক টু ইট ফিশ, আপনি যদি এখন এইভাবে বলেন, ইটস নট দ্য প্রপার ওয়ে টু স্পিক ইংলিশ ম্যান। বাংলায় বলবেন আমি তো খাইছিলাম, ওকে ফাইন, দ্যাট ইজ গুড, ইউ ক্যান সে আমি তো খাইছিলাম, বাট আপনি ইংলিশ বলেন আই ওয়াজ ইটিং, দ্যাট ইজ নট প্রপার ইংলিশ। সো আপনি যদি এইভাবে কথা বলেন আপনার ইংলিশ তো এমনিও হবে না, রাইট? আপনারা যারা আছেন আপনারা বুঝতে পারছেন। সো whenever you are speaking, আপনি যদি ফিশকে বলেন ফিশ, আপনি যদি pomegranate-কে বলেন pomegranate, that is not the way to pronounce that word. So pomegranate, participants, meter. এখন দেখেন এখানে খেয়াল করে যে এখানে আছে মিটার এবং এখানে বলছেন মিটার। ইউকে অ্যাকসেন্ট ওরা কি বলে মিটার, তারা কিন্তু টি এবং আর এর উপর চাপ দিচ্ছে এবং তাদের ইটা সাইলেন্ট থাকছে। and in case of USA what we can see meter. so this is the difference, যে আপনি যখন ইউকে অ্যাকসেন্টে বলছেন আপনি মিটার আর আপনি যখন ইউএস অ্যাকসেন্টে বলছেন মিটার। সিমিলারলি আমরা দেখতে পাই বানানে কি পার্থক্য, এটা কিন্তু অনেক, এইটা একটা ফ্যাক্টর যে আপনারা যখন লিখতে যাবেন আপনি বলেন ওকে ভাইয়া ঠিক আছে স্পিকিং আমি বললাম, আমি একটা ইউএসএ অথবা ইউকে যে কোনো একটা অ্যাকসেন্টে আমি কথা বললাম, বাট হোয়াট অ্যাবাউট দ্য স্পেলিং, বানান যখন আমরা লিখতে যাব খাতায় কোনটা কারেক্ট হবে কোনটা ভুল হবে। আইএলটিএস জিনিসটা তো ইউকে প্রোডাক্ট, সো ইংল্যান্ডের বানানো, সো তারা কি আমাকে ইউএসএ প্রোনাউন, আমি যদি ইউএসএ ওয়ার্ড লিখি আমাকে কি বানানটা ভুল বলে দিবে? নো, দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ আপনি যদি ইউকে ফরম্যাটে লেখেন চেষ্টা করবেন, it is the best solution যে আপনি চেষ্টা করবেন আপনার রাইটিং টাস্ক 1 এবং 2 তে সবগুলোই ইউকে স্ট্যান্ডার্ড ফলো করতে। ফর এক্সাম্পল মিটার, আপনি যদি এভাবে লেখেন তাহলে আপনি বাকি যে বানানগুলো আছে ইউকে স্ট্যান্ডার্ড সেটা ফলো করবেন। আর আপনি যদি মনে করেন যে নো আই ওয়ান্ট টু ফলো ইউএস স্ট্যান্ডার্ড, ওটা আমার বেশি মনে থাকে বা ওটা আমার বেশি সহজ মনে হয়, দেন আপনি যেটা করতে পারেন আপনি এটা ইউজ করতে পারেন। সো আমি যেটা করেছি আমার কাছে প্রায় আমি দেখলাম, আমি যখন সার্চ করলাম there are almost 150 words, 150টার মতো ওয়ার্ড আছে যেগুলো কিন্তু চাইলেই মানে দুটো ইউএস এবং ইউকে কমপ্লিটলি চেঞ্জড। ওকে, তার আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি। একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে জুয়েলারি। খেয়াল করে দেখেন জুয়েলারি বানানে ইউকে তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাবল এল এন্ড ইউএসএ তে আমরা দেখতে পাচ্ছি একটা এল, ঠিক আছে? সো জুয়েলারি জুয়েলারি, ক্যাটালগ ক্যাটালগ, ক্যাটালগ বানানটাতে খেয়াল করে দেখি ইউটা কিন্তু এখানে ইউ এবং ইটা উঠে গিয়েছে। নেইবার নেইবার, অর্গানাইজ অর্গানাইজ, অর্গানাইজে আসছি তার আগে বলে নিই নেইবার বানান, ক্যাটালগ বানান, জুয়েলারি, মিটার, এবং আমরা কিন্তু বেশ কিছু বানান পারি পার্সোনালি, রাইট? কি কি বানান পারি? দুই একটা বানান একটু প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে একটু বলে দিবেন যে কি কি বানান আপনারা জানেন যে ইয়েস দিস ওয়াজ ইউকে দ্যাট ইজ ইউএস। যেমন এই মুহূর্তে আমার একটা শব্দ মনে পড়ছে প্রোগ্রাম। প্রোগ্রাম শব্দটা ইউএস এর কিন্তু একটা স্টাইল, ইউকে কিন্তু আরেকটা স্টাইল। তেমনি ভাবে আরেকটি ব্যাপার আছে, অলরেডি আমরা আরো বেশ কিছু কোশ্চেন্স পেয়েছি। ইয়েস আই এম কামিং টু দ্য কমেন্ট সেকশন, জাস্ট আমি শেষ করে নিই। সেটি হচ্ছে যে ক্যাটালগ বানাতে বললাম, প্রোগ্রাম শব্দটা আমার এই মুহূর্তে মাথায় এসেছে। আরো বেশ কিছু কমন ওয়ার্ডস আছে যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি এবং আমরা কিন্তু বলতে পারি, ডিস্টিংগুইশ করতে পারি যে এটা ইউএসএ এটা ইউকে। সো প্লিজ আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিন আরো 2-3টি ওয়ার্ড যেগুলো আপনার এই মুহূর্তে মাথায় আসছে। ওকে ফাইন, ফর এক্সাম্পল আরেকটি ওয়ার্ড আমার মাথায় চলে আসছে, আমি বলে দিব নাকি একটু ওয়েট করবো? ওকে লেট মি হোল্ড অন, আমি একটু ওয়েট করে দেখি আপনারা বলতে পারেন কিনা। ওকে আচ্ছা, সো এখানে অর্গানাইজ এবং অর্গানাইজ এই বানানটাতে একটু খেয়াল করে দেখি যে অর্গানাইজ বানানে এস ইউজ করছি আমরা ইউকে তে এবং ইউএসএ তে আমরা জে ইউজ করছি। এই জি শব্দটা কিন্তু জেড বলি আমরা বাংলাদেশে, বাট আমেরিকাতে কিন্তু ওরা শব্দটাকে বলে জি, যে কারণে জীবন মানে জি বাংলা। ওকে, ওই বানানটা আসলে এই জি থেকে এসেছে। সো জি ইকুয়াল টু জেড। সো আমরা জেড বলতে পারি, জি বলি, যেটাই বলি না কেন সব লেটারটা কিন্তু সেম থাকছে। সো এস বা জি বা জেড ইউজ করার ক্ষেত্রে ব্রিটিশরাও কিন্তু এই মুহূর্তে জেড শব্দটা ইউজ করে, জেড লেটারটা ইউজ করে। সো অর্গানাইজেশন, তারপরে এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে, অথরাইজ বলেন, আরো বেশ কিছু ওয়ার্ড কিন্তু আপনাদের মাথায় অলরেডি আছে, রাইট? এরকম বেশ কিছু সিনথেসাইজ, এরকম যত ওয়ার্ড আপনারা মনে করবেন যে অ্যানালাইজ, ওকে, সেটা আপনি জেড দিবেন না এস দিবেন, দুটোই কারেক্ট। ব্রিটিশরাও যেহেতু জেড শব্দটা জেড লেটারটা নিয়ে এসেছে, সো এখানে দুটোই কিন্তু কারেক্ট হবে, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণই নেই। জাস্ট এই জিনিসগুলো ফলো করবো আমরা যখন আমরা ইউকে অ্যাকসেন্টে লিখবো বা ইউকে স্টাইলে লিখছি রাইটিং টেস্টে, চেষ্টা করব সবগুলো যেন আমার ইউকে তে হয়। বাট এখন বলতে পারেন যে ভাইয়া উড দ্যাট বি আ ভেরি গ্রেভ মিস্টেক ইফ আই hodgepodge the UK and US accent all together in my writing? Accent na sorry, banan by spelling. So yeah, it would be hodgepodge, but it doesn't mean that আপনার স্কোর 7 থেকে 5 এ নেমে যাবে। No, that's not the case.
কিছুটা মার্ক হয়তো আপনার কাটা যাবে, এবং সেটা যাবে হচ্ছে আপনার অসচেতনতার জন্য। এমন না যে আপনার বানান ভুল হয়ে গেছে, বিকজ ইউ ডিডন্ট রাইট ইট রং, রাইট? সো আরেকটি শব্দ আমার এই মুহূর্তে মাথায় আসলো, লেবার। লেবার বানানটা কিন্তু ইউকেতে এক স্টাইল, ইউএসএ তে কিন্তু আরেকটা বানান হয়। এরকম প্লিজ আরো কিছু ওয়ার্ড যদি আপনারা আমাকে লিখে দিতেন খুব ভালো হতো, দেখতে পেতাম যে আপনারা আর কি কি ওয়ার্ড জানেন। বেশ কিছু ওয়ার্ড আমার এই মুহূর্তে অনেকগুলো ওয়ার্ড মাথায় আসতেছে, বাট আমি বলতে চাচ্ছি না, এবং আমি সহজ ওয়ার্ডগুলো এখানে চেষ্টা করছি স্কিপ করে যেতে, যে লেটস স্কিপ দ্য সহজ ওয়ার্ডস। ওকে, আচ্ছা, এখানে চলে আসার আগে আপনারা প্লিজ আপনারা কমেন্ট সেকশনে আমাকে ওয়ার্ডগুলো দিয়ে দিন। এই ফাঁকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি কমেন্টগুলো পড়ে ফেলি, কি কি কমেন্ট আমরা পেয়েছি নতুন। ওকে, মিস্টার সবুজ, এমডি সবুজ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। তিনি কমেন্ট করেছেন, হাউ ক্যান আই প্র্যাকটিস দ্য প্রপার অ্যাকশন ফর ইমপ্রুভিং মাই স্পিকিং। আপনি আমার ক্ষেত্রে যদি বলি, আমি প্রচুর ওয়েস্টার্ন মুভিজ দেখতাম, সো আমি ওদের অ্যাকসেন্টটা ফলো করতাম, and whenever I was giving presentation or anything else, I tried to maintain my own practicing style. ইভেন আমি আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা একা ঘরে, যেমন এই মুহূর্তে আমার সামনে দুই একজন ছাড়া কেউ নাই, আমি জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেছি, ক্যামেরার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দিচ্ছি, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু কথা বলার প্র্যাকটিস করতাম নিজে নিজে, বিকজ আই হ্যাভ টু গিভ প্রেজেন্টেশন টু সামওয়্যার এলস, রাইট? সো আমাকে কিন্তু ফিট থাকতে হবে, আমাকে কিন্তু কথাগুলো ঠিকঠাক বলতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য কেস, ইউনো। সো এই ফ্লুয়েন্সিটা প্রথম কথা হচ্ছে, এক্ষেত্রে একটা টিপস বলতে পারি, এই মুহূর্তে বলে রাখি, স্পিকিং সেশনটা আমরা যেদিন লাইভ করব স্পিকিং নিয়ে, সেদিন আরো ডিটেলস এটা নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা টিপস, সেটা হচ্ছে যে প্রথমেই আপনি আপনার গ্রামাটিক্যাল মিস্টেকস এর দিকে তাকাবেন না। ফার্স্ট অফ অল, হোয়াট ইউ নিড ইজ ফ্লুয়েন্সি অফ ইংলিশ, ইউনো। ওয়ার্ড গুলো সাজিয়ে আপনি কথা বলে যেতে পারছেন, আপনার স্পিড আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গ্রামার ইজ ইম্পর্টেন্ট সার্টেনলি, বাট ফার্স্ট ইউ নিড দ্য ফ্লুয়েন্সি। আপনি ইংলিশ বলতে পারেন, আপনার ভয়টা কেটে গেছে, আপনার ভিতরে কনফিডেন্স চলে এসেছে। দ্য রিজন ওয়াই আই হ্যাভ সেড আর্লিয়ার দ্যাট কনফিডেন্স ইজ দ্য কি, দ্যাটস দ্য গেম, ইউনো। এক্সেন্ট নিয়ে তাহলে আপনার টেনশন হবে না, আপনি আপনার মতো করে প্র্যাকটিস করে যাবেন, হোয়াটসোএভার ইজ দ্য এক্সেন্ট। তবে এটা ভালো হবে যদি আপনি আপনার আঞ্চলিকতার যে জায়গাটা আছে সেটা একটু চেঞ্জ করতে পারেন, একটু এডিট করে স্পিকিংটা ঠিকঠাক করতে পারেন কনফিডেন্টলি, বাট ইট ডাজন্ট ম্যাটার টু বি অনেস্ট দ্যাট মাচ। এমন হবে না যে আপনি আপনার আঞ্চলিকতার কারণে আপনি 5 পাচ্ছেন, নো। ইট কুড বি ইউর গ্রামাটিক্যাল মিস্টেক্স, ইট কুড বি ইউর ল্যাক অফ কোহেরেন্স, ইট কুড বি ইউর ল্যাক অফ নলেজ, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইট উড বি দ্যাট মাচ লাইক আপনি ঠিক মতো ব্রিটিশ অ্যাকসেন্ট বলেননি যার কারণে আপনাকে 5 দেওয়া হয়েছে। নেভার নেভার এভার। আমার এই ভাঙ্গাচুরা অ্যাকসেন্ট দিয়ে আমি কিন্তু 7.5 পেয়ে চলে এসেছি স্পিকিং পার্টটাতে। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট কমেন্টে। ফারিসা উমা, ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। শি হ্যাড রিটেন দ্যাট হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর বেস্ট রাইটিং প্রিপারেশন। ওকে ফাইন, রাইটিং নিয়ে কিন্তু আমরা একটা বড় সেশন করতে হবে। রাইটিং জিনিসটা এতটাই আমি পার্টিকুলারলি মনে করি পার্সোনালি যে রাইটিং জিনিসটা বেশ ভেঙে চুরে সুন্দর করে সাজিয়ে রেডি করতে হবে, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু গেট আ ভেরি গুড স্কোর। দ্যাট ইজ দ্য কেস ইন বাংলাদেশ। বাংলাদেশের রাইটিং এ অনেকেই বলে যে ভাইয়া 6.5, তারপরে আর কোনোদিন রাইটিং উঠলো না। 7 তো ভাই হয় এক্সেপশনাল, 7, 7.5, 8 পেয়েছে বাংলাদেশে, 8.5 রাইটিং এ পেয়েছে, 8 পেয়েছে, 7.5 পেয়েছে, 7 পেয়েছে। উই নো পিপল, রাইট? আমিও আছি তাদের মধ্যে। ওকে ফাইন। সো but the point is যে 6.5 is kind of a benchmark for maximum students. Why? Because তাদের প্ল্যানিং বা স্ট্র্যাটেজি গুলো কম থাকে। তো সেটা নিয়ে আমরা বলবো। সেক্ষেত্রে আপাতত একটু বলে রাখতে পারি, যেহেতু আপু কোশ্চেনটা করেছেন। সো রাইটিং স্ট্র্যাটেজিস এর ক্ষেত্রে আপনার যে প্রিপারেশনটা হবে, আপনি চেষ্টা করবেন, যদি আপনি নিজে নিজে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনি বেশ কিছু ইউটিউব ভিডিওস আছে বা ইউটিউব চ্যানেলস আছে। ফর এক্সাম্পল আইএলস লিজ, আইএলস জ্যাকি, দেন ইটু আইএলস, এরকম বেশ কিছু কিন্তু ইউটিউব চ্যানেলস আছে। সো এই চ্যানেলসগুলোতে কিন্তু বেশ যে খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই পার্টগুলো ফলো করা উচিত হবে। ওকে, সো ইন দিস কেসেস আপনি চাইলে ওভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে একটা প্ল্যান তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমি বলে রাখতে পারি যে রাইটিং টেস্ট 1 এবং 2 দুটোর কিন্তু আলাদা টাইপ প্রিপারেশন, এবং আপনার ফোকাসটা কিন্তু হবে রাইটিং টেস্ট 2 এর উপর বেশি। রাইটিং টেস্ট 2টা যেমন একটি জিনিস হচ্ছে, আমি যেটা ফলো করি যে 4টি কিংবা 5টি প্যারাগ্রাফ। এই ব্যাপারটা কিন্তু অনেকেই ভাবে ওকে ফাইন, প্যারাগ্রাফ দেওয়ার কি দরকার, আমরা জাস্ট লিখে দিয়ে চলে আসি। নো, মেইনটেইন প্যারাগ্রাফস। ইন কেস অফ রাইটিং টেস্ট 1, 2 ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য প্যারাগ্রাফ। ওকে, সো এই 4টি প্যারাগ্রাফ মেইনটেইন করা, অ্যাটলিস্ট 4টি, কেন, কি কাজে লাগে সেটা কিন্তু জানা জরুরি। ফর এক্সাম্পল রাইটিং টেস্ট 1 এ আমি যেভাবে সাজিয়েছি, জাস্ট এটুকু আপনাকে বলে রাখছি যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। রাইটিং টেস্ট 1 এ কোনো কনক্লুশন থাকবে না। এই ব্যাপারটা কিন্তু অনেকে মাথায় থাকে না।
এবং আমি দেখেছি যে অনেকেই বারবার বলে ভাইয়া রাইটিং টেস্ট প্ল্যানে কি একটা কনক্লুশন দিব? নো, ইউ ডোন্ট নিড টু। ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে আইএলটিএস রাইটিং টেস্ট যারা অফিসিয়াল যে ব্যাপারটা, যে দিস ইজ আ সামারি অফ আ চার্ট অর আ টেবল। সো সামারি মানে কি? সারাংশ বা সারমর্ম। আপনি জীবনে কোনোদিন আপনার বাংলা সেকেন্ড পেপার খাতায় সারাংশের নিচে কি উপসংহার লিখছেন? লেখেন নাই। তাহলে কেন আপনি রাইটিং টেস্ট 1-এ এসে আপনার উপসংহার লিখতে হবে? ইউ ডোন্ট নিড টু। আবার খেয়াল করেন, রাইটিং টেস্ট 2 নিয়ে যদি বলি, সেখানে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে ইন্ট্রোডাকশন, body paragraph 1, body paragraph 2, in some cases body paragraph 3, then conclusion। ঠিক আছে? সো দেখেন 4টি অথবা 5টি প্যারাগ্রাফ রাইটিং টেস্ট 2 তে, এটি অবশ্যই কোশ্চেনের উপর বেস করে হবে। আপনি সব কোশ্চেনে 5টি প্যারাগ্রাফ প্রয়োজন নেই, সব কোশ্চেনে আপনার 4টি প্যারাগ্রাফ না, কিছু ক্ষেত্রে আপনাকে 5টি প্যারাগ্রাফ ডিমান্ড করবে। ইট ডিপেন্ডস অন কোশ্চেনস। বাট এখন ভাবতে পারেন ভাইয়া তাহলে কি আমি এক্সাম হলে যে সেট করব 4টা লিখবো না 5টা লিখবো? ওকে ফাইন, আপনি কোশ্চেন প্যাটার্ন গুলো জানবেন, দেন আপনি সেইভাবে আপনি প্রিপারেশন নেবেন যে যদি আপনার এই ক্যাটাগরির কোশ্চেনটি আসে তাহলে আপনি লিখবেন 5টি প্যারাগ্রাফ, যদি ওই ক্যাটাগরি আসে আপনি লিখবেন 4টি প্যারাগ্রাফ। ওকে ফাইন। সো এই ব্যাপারগুলো আমরা রাইটিং যখন লাইভ নেব আরো ডিটেইলসে ভেঙে চুরে এক্সপ্লেন করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের accent, should I use the big and unfamiliar words in IELTS speaking? ওকে, এখানে একটি ভালো প্রশ্ন পেয়েছি আমরা, হাসিব আহমেদ খান, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, যে should I use big and unfamiliar words in IELTS speaking? এক্ষেত্রে কি করব? should we or should we not? এক্ষেত্রে কিন্তু yes and no দুটোই অ্যান্সার হয়। যেমন আপনি আনফ্যামিলিয়ার শব্দ ইউজ করা লাগবে না, বাট আপনাকে এমন কিছু শব্দ ইউজ করতে হবে দ্যাট মিন্স ইউ আর ট্রাইং টু গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। এটা যেন টিচার বুঝে যে ইয়েস হি ইজ ট্রাইং টু ইউজ সাম স্ট্র্যাটেজিক্যাল ওয়ার্ডস। ফর এক্সাম্পল, আপনি কথা বলতে বলতে আপনি বলতে পারেন সাইমালটেনিয়াসলি, ইউ নো দ্য ওয়ার্ড সাইমালটেনিয়াসলি। সো সাইমালটেনিয়াসলি ইজ আ ওয়ার্ড, ইটস লাইক কাইন্ড অফ সবাই বলে না। সো এটা বলবো ওকে ফাইন, হি ইজ ট্রাইং or she is trying to come out of his or her comfort zone. That is important. এবার ইন কেস অফ রাইটিং টু আপনি চেষ্টা করবেন একটু কঠিন ওয়ার্ড আনতে, কিন্তু এর মানে এই না যে আপনি সব এমন একটা সেন্টেন্স লিখে দিলেন। সেদিন আমি একটা কই যেন দেখলাম একটা বিশাল বড় ভয়ঙ্কর সেন্টেন্স, যে ওকে ফাইন উই ডোন্ট গিভ এ ড্যাম টু আওয়ার ইংলিশ, কঠিন শব্দ আমরা মনে করি সহজ শব্দ লেখা উচিত, তারপর এমন বড় একটা সেন্টেন্স ওয়ার্ডগুলোর ম্যাক্সিমাম ওয়ার্ডের মিনিং এ ওরে বাপরে এটা কি আসছে, ম্যাক্সিমাম মানুষই জানবে না। সো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট? আপনার আইডিয়া কতটা কনক্রিট, আপনি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন আপনার খাতায়, কিংবা আপনি যখন বলছেন আপনি কতটা ভালোভাবে আপনার এক্সামিনার বা আপনার অপোজিটে যে আছে তাকে বোঝাতে পারছেন। বারবার মনে রাখুন, আইএলটিএস কিন্তু নলেজ টেস্ট না। তারা কিন্তু আপনাকে যাচাই করছেন আপনি কত বড় ইংলিশের পণ্ডিত। তারা যাচাই করছে আপনি ইংলিশে কতটা সাবলীল, কতটা দক্ষ, কতটা আত্মবিশ্বাসী, যে আপনি ইংলিশটাকে হ্যান্ডেল করতে পারছেন। ইউ ক্যান কমিউনিকেট টু পিপল। দেখেন খেয়াল করে আইএলটিএস এর যে 4টা ফরম্যাট, লিসেনিং, আপনি যখন বিদেশে ক্লাস করতে যাবেন অফকোর্স দেয়ার উইল বি টিচার্স, লেকচারার্স, দে উইল বি গিভিং দ্য লেকচার ইন ইংলিশ। সো আপনি কতটা ক্যাচ করতে পারেন, আপনার লিসেনিং অ্যাবিলিটি কত। তারপর আসছে আপনার রিডিং, আপনি তো বাইরে বই পড়বেন, আপনার রিডিং ক্যাপাবিলিটি কিরকম, আপনি কিভাবে অ্যানালাইজ করতে পারেন, ক্যান ইউ অ্যানালাইজ অর নট। থার্ড অপশন রাইটিং, আপনাকে এক্সাম পেপার তো বাংলা না ইংলিশে লিখতে হবে বিদেশে। সো আপনার কি করতে হবে? সো তাকে আপনাকে একটা ইংলিশের ভালো জ্ঞান বা দক্ষতা, যে হ্যাঁ আপনার ইংলিশের বেসিক আইডিয়াটা আছে, এবং যতটা ভালো হয় ব্যান্ড 7, ব্যান্ড 8 আরো ভালো, ব্যান্ড 9 আরো বেশি ভালো, সুপার এক্সপার্ট। দ্যাটস দ্য কেস, এন্ড ইন সেম ফর স্পিকিং টু। ওকে, সো এবার আমরা দেখতে পাচ্ছি ওকে আবির সৈকত ফ্রেন্ডকে মেনশন করছেন, থ্যাংক ইউ ফর মেনশনিং ফ্রেন্ডস। কারণ এমন হয় যে হয়তো আপনার সামনে চলে এসেছে লাইভটি, আপনার দরকার নেই, আপনার আজকে আইএলটিএস লিসেনিং, আপনার আজকে লিসেনিং দরকার নেই, ইউ নিড সামথিং অফ আপনি যেদিন রাইটিং হবে সেদিন আপনি আসবেন। সো এই ক্ষেত্রে কি করতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডকে মেনশন করতে পারেন যে ফ্রেন্ডটির এই মুহূর্তে আইএলটিএস নিয়ে প্রিপারেশন নেওয়া জরুরি। এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, অ্যাজ ইউ নো দ্য নেম ইজ ইন্টারঅ্যাক্টিভ। আপনারাও আমরা সবাই মিলে একটি টিম। সো এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে যে কাজটি হচ্ছে এই মুহূর্তে, আমাদের কিন্তু অলরেডি একটি প্রি রেকর্ডেড আইএলটিএস কোর্স আছে। ঠিক আছে? সো এই আইএলটিএস কোর্সটি আপনারা যদি চান আপনারা জয়েন করতে পারেন। আপনারা একটি স্বল্প মূল্যের বিনিময়ে এই কোর্সটি আপনারা নিজেদের করে নিতে পারেন, এবং দ্য প্লাস পয়েন্ট ইজ প্রি রেকর্ডেড হওয়ার প্লাস পয়েন্ট, আপনি আপনার মোবাইলে, ল্যাপটপে কিংবা এনি ইলেকট্রিক্যাল ডিভাইসে আপনি আপনার কোর্সটি রেখে দিবেন। আপনার যখন সুবিধা হবে আপনি তখন কোর্সটি ওপেন করবেন, তখন আপনি কোর্সটি শুনতে পাবেন। দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট ফর ইউ।
ওকে, এন্ড আমরা ইন্টারেক্টিভ কেয়ারস এর মেন্টরস তো আছি এই পাশে, যখন যে প্রবলেমটা হবে প্লিজ ফিল ফ্রি টু আস্ক আস, এবং আমরা চেষ্টা করব এরকম লাইভ ক্লাসগুলো আরো বেশি বাড়িয়ে তুলতে, এবং সামনে অদূর ভবিষ্যতে যদি আপনাদের সাপোর্ট পাই, যদি দেখি যে ইয়েস ইউ পিপল আর ইগার টু টেক সাম লেসন্স ফ্রম আস, দেন আমরা আরো অন্য পরিসরে অন্যভাবে লাইভ হোক সেটি অন্য কোনো ভাবে হোক আমরা চেষ্টা করব নতুন আঙ্গিকে চলে আসতে আপনাদের কাছে আইএলটিএস নিয়ে। ওকে, আচ্ছা, সো থ্যাংক ইউ ফর মেনশনিং ফ্রেন্ডস, আপনারা মেনশন করতে পারেন আপনাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে। আমরা দেখতে পাচ্ছি একটি কমেন্ট চলে এসেছে তাসমিয়া রহমানের। ওকে ফাইন, আমরা এই বাকি কমেন্টগুলো কিন্তু একটু পরে পড়ি, তার আগে আমরা চলে যাই আমাদের পরের পার্টিতে। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে এখানে কনসেন্ট্রেশনের একটি ব্যাপার ছিল, আমরা কনফিডেন্স নিয়ে কথা বললাম, এক্সেন্ট নিয়ে কথা বললাম, এবার চলে আসি কনসেন্ট্রেশন। হাউ মাচ কনসেন্ট্রেশন ইজ ইম্পর্টেন্ট, or how much is concentration important, কোনটি কারেক্ট, দ্যাটস অলসো আ কেস। কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু অনেক সময় ভুল বলে ফেলি, তারপর কি করি সেটাকে আমরা হ্যান্ডেল করে নিই খুব সুন্দরভাবে, দ্যাট ইজ অলসো স্মার্টনেস। ইউ অলসো হ্যাভ টু লার্ন দ্যাট, আচ্ছা ভুল বলে ফেলছি, ও মাই গড এখন কি হবে। এক্ষেত্রে একটা স্পিকিং এর একটা প্রো টিপস দিয়ে রাখি, আপনি কথা বলতে বলতে আপনি আই হ্যাভ এর জায়গায় হ্যাড বলে ফেলেছেন, এটা কিন্তু হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন স্পিকিং টেস্টে দিচ্ছিলাম তো কথা বলতে বলতে আমি দেখলাম যে আমার ওখানে হ্যাড বলা দরকার, আমি হ্যাভ বলে ফেলেছি, দেন আমি কি করলাম, সরি হ্যাড। আপনি যদি ফ্লো এর মধ্যে একটা জাস্ট ছোট্ট করে পজ নিয়ে আপনি বলতে পারেন, কিন্তু আপনার যদি মনে হয় যে নো আই এম নট গোইং টু পজ হিয়ার বিকজ ইফ আই পজ হিয়ার মাই কনসেন্ট্রেশন উইল বি ব্রোকেন, সো আপনি যেটা করতে পারেন আপনি জাস্ট কন্টিনিউ করতে পারেন যে নো প্রবলেম, আই হ্যাড আ কাউ ইন মাই হাউস, ফাইন, আপনি বলে ফেলছেন হ্যাড, আপনার বলা উচিত ছিল হ্যাভ, ডোন্ট বদার। ছোটখাটো মিস্টেক তারা বুঝে নেবে যে আপনি পরবর্তী সেন্টেন্সে ঠিক করবেন, আপনার টেস্টটাকে যেন আবার আপনি প্রেজেন্ট টেন্সে ব্যাক করতে পারেন। আপনি হ্যাড বলে ফেলেছেন, ফাইন, ভুল হয়ে গেল, বাট তারপরে আমরা আবার প্রেজেন্ট টেন্সে যে কাজটা করে ফেলবো যে ওকে ফাইন, নো আই হ্যাভ 2 কাউ শেডস ফর 7 কাউস, লাইক দ্যাট। ওকে, সো এই প্রো টিপসটা মাথায় রাখবেন যে যদি আপনি স্পিকিং এর ক্ষেত্রে একটি ভুল শব্দ বা ভুল টেন্স বলে ফেলেনও, চেষ্টা করবেন পরবর্তী সেন্টেন্সগুলো থেকে টেন্সটাকে ঠিক করতে, তাহলে টিচার বুঝে যাবে যে ওকে ফাইন, এই মানুষটি ছোট্ট একটা স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, সো ইট ইজ ওকে, ইট ক্যান হ্যাপেন, আমাদের ক্ষেত্রেও হয়, যে কারো ক্ষেত্রেই হতে পারে, সো ইট ইজ অবভিয়াস। ওকে, আচ্ছা, তো এখানে যে কনসেন্ট্রেশনের পার্টটি, কনসেন্ট্রেশনের সঙ্গে অন্য একটি বিষয় খুব জড়িত, সেটি হচ্ছে ডিভাইস অর সোশ্যাল মিডিয়া। আনফরচুনেটলি সোশ্যাল মিডিয়া আসার পর যেটা হয়েছে যে আমরা কনসেন্ট্রেশন খুব কম রাখতে পারি। আইএলটিএস পরীক্ষা দিতে গেলে, বিশেষ করে লিসেনিং প্র্যাকটিস করতে গেলে, ও মাই গড, পিপল ক্যান্ট ফোকাস, তারা মানে কাজ করতে করতে কনসেন্ট্রেশন নাই হয়ে গেছে। ইভেন আমি বলতে আমার বেশ কিছু স্টুডেন্টস এই প্রবলেমে পেয়েছি, তারা লাইক যে ওকে ফাইন ভাই আমি কনসেন্ট্রেশন রাখতে পারি না, আমি শুনতে শুনতে হারায় যাই, অন্য চিন্তায় চলে যাই, তারপর তাকে দেখি ও মাই গড আমার 4-5টা কোশ্চেন চলে গিয়েছে। অ্যান্ড এই ক্ষেত্রে আমার একটা নিজের বিব্রতকর ঘটনার কথা বলি, সেটি হচ্ছে যে আমি 2015 সালে, তখন আমি একটি আইএলটিএস টেস্ট দিয়েছিলাম, তখন আমি জাস্ট ভার্সিটি ফ্রেশার এন্ড এভরিথিং লাইক দ্যাট। সো তখন যখন আমি আইএলটিএস টেস্ট দেই, আমার জ্ঞান খুবই কম ছিল, আমি আইএলটিএস খুব কম জানতাম, তখন তো ইন্টারনেট এত বেশি অ্যাভেলেবল না, হালকা পাতলা অ্যাভেলেবল, সো আই ওয়াজ লাইক আই প্র্যাকটিস দ্য কেমব্রিজ বুকস, I practiced all the audio listening series, and like I was like okay fine, now I am going to give the test, I am going to sit for it. তো যেটা হলো, এক্সাম হলে বসে আছি, এটা সম্ভবত কোশ্চেন নাম্বার 31 ছিল, সো 31 কোশ্চেন সলভ করলাম, আমি বসে আছি বিকালবেলা, একটা আয়েসি দুপুরবেলার ভাব, এসি টেসিতে একটু আরাম লাগছে, পরীক্ষা দিতে এসেছি, অ্যান্ড ইট ওয়াজ লাইক ফার্স্ট টাইম আইএলটিএস, আমি এর আগে কোথাও কোনো মক টেস্টও দিইনি আইএলটিএস এর, সো ডিরেক্ট এক্সাম হলে চলে গিয়েছি, সো আই ওয়াজ লাইক ওকে নিউ ফিল হচ্ছে। তো যেটা হলো 31 নাম্বার সলভ করলাম, কোশ্চেনের দিকে তাকিয়েছি, কানে হেডফোনে অডিও প্লে হচ্ছে, কি জানি হলো, হঠাৎ করে আমি খেয়াল করে দেখি যে ও মাই গড আমি একটু অন্যদিকে চিন্তা করেছি এবং আমার 32 33 নাই, আমি দেখতে পাচ্ছি ও মাই গড 34 এর যে পার্টটা সেটা সে কথা বলতেছে, আমি হেই কই 34 কই 34 দেখতে দেখলাম 34 শেষ, আই মিস দ্য অ্যান্সার, 35 তাড়াতাড়ি 35 এ ফোকাস করেছি। সো খেয়াল করে দেখুন 31 এর পর আই গট ডিস্ট্রাক্টেড এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড, 32 33 34 তিনটি কোশ্চেন অ্যান্সার কিন্তু আমার ছুটে গিয়েছিল, এবং দ্য ফরচুনেট পার্ট ইজ দ্যাট আলহামদুলিল্লাহ যে আমি ডিস্ট্রাক্টেড হইনি বা আমি ভয় পেয়ে যাইনি, ঘাবড়ে যাইনি, আমি তাড়াতাড়ি করে 36 এ চলে আসছি যে ভাই আমাকে 36টা উদ্ধার করতে হবে, দেন আমি আই গট ব্যাক টু দ্য ট্র্যাক এন্ড তারপর ঠিকঠাক ভাবে শেষ করেছি। বাট আমি আমার কোশ্চেনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আই গট ডিস্ট্রাক্টেড, সো দ্যাট ইজ দ্য কেস। এটা কিন্তু অনেকের হয়, আমি জানি আপনারা যারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে করতে ভাই প্র্যাকটিস করছি ও মাই গড আমার কি জানি বললো, শুনে ভুলে গেছি, কি জানি বললো। সো এই যে ডিস্ট্রাকশন, এই ডিস্ট্রাকশনের ওষুধ হচ্ছে কনসেন্ট্রেশন।
সো হাউ কুড ইউ ইনক্রিজ ইয়ার কনসেন্ট্রেশন? খুব সিম্পল, সোজা বাংলায় বলে দিই, এটা নিয়ে ধানাই পানাই করার কিছু নেই, এটা নিয়ে রাজনীতি করারও কিছু নেই। সো সিম্পল কথা হচ্ছে যে আপনাকে সোশ্যাল মিডিয়া ইউজটা একটু স্ট্রিক্ট করতে হবে ফর 1 or 2 months। আপনি যখন আইএলটিএস এর প্রিপারেশনটা নিচ্ছেন, আমাদের একটা আর্লিয়ার কোশ্চেন ছিল যে আমাদের কত দিন ধরে আমরা আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া উচিত, স্ট্যান্ডার্ড টাইম ফর প্র্যাকটিসিং আইএলটিএস। এটা কিন্তু ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি, গ্রামার প্রফিসিয়েন্সি, আপনার যদি গ্রামাটিক্যাল বেসটা স্ট্রং থাকে, জাস্ট 1 month ইজ ইনাফ ফর ইউ। আবার আপনার যদি মনে হচ্ছে গ্রামারটা আমাকে একটু খাটাখাটনি করতে হবে, আমার কনফিডেন্সের লেভেলটা একটু বাড়াইতে হবে, আমার লিসেনিং কোয়ালিটি, আমার রিডিং কোয়ালিটি, আমার নিউজ পেপার পড়তে হবে, একটু আর্টিকেলস পড়তে হবে, আই হ্যাভ টু ইনক্রিজ মাই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এজেট্রা 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 এজেট্রা। এরকম যদি ব্যাপার হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি, বা আমি অনেক ক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে দেখেছি যে 2 মাস ইজ স্ট্যান্ডার্ড। বাট কিছু ক্ষেত্রে যদি আপনি এমন ধরেন, যেটা আমি গতদিন লাইভে বলেছিলাম যে আমার হাতে 1 মাস সময় আছে এবং হোয়াট কুড আই ডু, আমি আইএলটিএস খাবো, আইএলটিএস ঘুমাবো, আইএলটিএস পড়বো, আইএলটিএসকেই ভালোবাসবো। সো এই যে আইএলটিএস, জাস্ট আইএলটিএস অ্যান্ড আইএলটিএস, ঘুম থেকে উঠে আইএলটিএস, ঘুমাইতে গেলে আইএলটিএস। সো ইফ ইউ আর ফোকাসিং অন দিস কাইন্ড অফ থিংস, এরকম হলে 1 মাসও কিন্তু ইনাফ। আমার পার্সোনাল প্রিপারেশন ছিল 12 দিনের। কারণ হচ্ছে আমি এতই অলস ছিলাম, আমি পড়বো, বই কিনেছি, পড়বো পড়বো। লাস্ট আমি 2019-এ আইএলটিএস দিই আরেকবার, তো সেবার হচ্ছে আমার স্কোর আসে 8। তো এইবারের ঘটনাটা বলতেছি যে আমি ওকে, আমি পড়বো, আমি করবো, আমি আইএলটিএস দিব। আমার ইংলিশ বেসিকটা ভালো, আমি ভার্সনে ছিলাম, আমার ইংলিশের বেশ কিছু ফাউন্ডেশনের কাজকর্ম ছিল, আমি ইংলিশে প্রেজেন্টেশন দিয়েছি, এজেট্রা। সো আই হ্যাড এ প্লাস পয়েন্ট দ্যাট মাই ইংলিশ বেস ইজ গুড। সো অল আই নিড ইজ দ্য টিপস অ্যান্ড ট্রিক্স অফ আইএলটিএস। তাহলে আমি ধুম করে চলে যেতে পারবো এবং আমি পরীক্ষায় ভালো করতে পারবো। সো এই টিপস অ্যান্ড ট্রিক্স তাই আমি দেখতেছিলাম না, আমি বসেছিলাম। দেন আমার মনে হলো ওকে ফাইন, আর কোনো কিছু নেই, আমি ধাম করে যে আইএলটিএস রেজিস্ট্রেশন করে আসলাম। তারপর আমার হাতে সময় ছিল 12 দিন। আমার মনে আছে আমার হচ্ছে অক্টোবরের 17 তারিখ সম্ভবত আমি রেজিস্ট্রেশন করি, বা সামথিং এরকম একটা ডেটে। আমার পরীক্ষা, রিটেন পরীক্ষার ডেটটা ছিল নভেম্বরের 2 তারিখ, and I gave the paper-based IELTS because I don't think that I'm that much comfortable with the typing, because আমি চিন্তা করতে করতে টাইপ করতে গেলে অনেক সময় হচপচ হতেই পারে, and I don't want to do that. I would rather prefer my pencil and paper. আমি ধীরে সুস্থে চিন্তা করব, আমি রাফ করব, দেন আমি লিখবো। That is much more easier and comfortable for me. আপনার ক্ষেত্রে সেটা অন্য কিছু হতে পারে। If you are good at typing and computer, then absolutely fine. ঠিক আছে? আচ্ছা, সো আমি সেই 12 দিনের প্রিপারেশন নিয়েছিলাম। সেই 12 দিনে আমি লিসেনিং করি, রিডিং করি, রাইটিং করি, স্পিকিংটা খুব একটা করি না। আই ওয়াজ লাইক ওকে ফাইন, আমি তো টুকটাক প্রেজেন্টেশন দেই, সো আমি স্যারের সামনে যে কথা বলা শুরু করে দেবো। সো দ্যাট ওয়াজ মাই ট্রিক। তো মজার কথা বলি, একটা মজার কথা, সেটা হচ্ছে যে লিসেনিং এর ক্ষেত্রে, লিসেনিং এ আমি যখন বাসায় প্র্যাকটিস করেছি, আমার হাইয়েস্ট স্কোর ছিল 33। ইট মিনস আউট অফ 40, 33। আমরা একটু পরে দেখবো আমরা 33-তে কত পাওয়া যায়, দেখেন খেয়াল করে, আমার স্কোরটা এখানে আছে। আমার স্কোর ছিল 32, 33, 34। আই ওয়াজ গেটিং দিস কাইন্ড অফ স্কোরস। সো 32, 34-এ আমার 7.5 আসে, রাইট? সো দ্যাট ওয়াজ দ্য কেস, এন্ড আই ওয়াজ লাইক ওকে ফাইন, এটাই চলবে ভাই। আমার কনসেন্ট্রেশন থাকে না, আমি যখন করতে যাই দেখা যায় আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, বা কোনো না কোনো ভাবে আমার একটা দুটো ছুটে যাচ্ছে। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন, 7.5 ইজ গুড। বাট আমি যখন এক্সাম হলে গেলাম, আমার ফুল ফোকাস ছিল, আমি কমপ্লিটলি ফোকাসড হয়ে আমি লিসেনিং টেস্টটা দিই, এবং আই ওয়াজ ড্যাম শিওর আমি জাস্ট একটা কোয়েশ্চেন আমি শুনতে পাইনি। 39 নাম্বার সম্ভবত কোয়েশ্চেনটি ছিল, 2019 সালের ঘটনা, বাট আমার সবকিছু মনে আছে আর কি। সো 39 নাম্বার কোয়েশ্চেনটা আমি শুনতে পাইনি, ওর কি বলে গেল, জাস্ট অ্যান্সারটা চলে গেছে পিছলিয়ে। এটা কিন্তু একটা ট্রিক, লিসেনিং, যাদের হাতের সামনে খাতা কলম আছে বেটার হয়, একটু পরে আমাদের একটু খাতা কলম লাগবে। সো যারা যারা বাসায় আছি, একটু আয়েশ করছি, জাস্ট একটা খাতার কলম হাতের কাছে রাখেন, 2-1টা টিপস লিখে রাখেন, এটা কাজে লাগবে। আপনি তখন এই টিপসটা জানি কি বলছিল স্যার, এখন যে আমি লাইভটা খুঁজে পুরা লাইভ স্ক্রল করে তারপর বের করি কই বলছে, দ্যাট ইজ হার্ড না। সো বেটার আমি যখন কথা বলছি, হাতের সামনে যদি একটা খাতা বা কলম থাকে, টুক করে একটু ওই টিপসটা লিখে রাখবেন, কাজে লাগবে। সো এখানে একটা টিপস যেটা বলতে যাচ্ছে, এটা প্রো টিপস যাচ্ছে, কিন্তু সবাই রেডি, 1 2 3 অ্যাকশন। প্রো টিপসটা হচ্ছে যে লিসেনিং এ সেকশন 4 এর যে পার্টটা থাকে, সেইখানে মাঝে মাঝে এমন একটা অ্যান্সার দেয় যে অ্যান্সারটা খুব সহজে অ্যান্সার করা যায়, মানে আপনি শুনতে পাইলেন না, কি জানি বললো, চলে গেছে, আরে কি জানি বলছে, লাইক দ্যাট। ওকে, দ্যাট ইজ দ্য কেস, কিন্তু এটা হয়। সো দ্যাটস দ্য কাইন্ড অফ লাইক ফাঁস করে দিলাম বোধহয়, কোশ্চেন ফার্স্ট টাইপের একটা ব্যাপার। সো এইরকম একটা ব্যাপার কিন্তু হতে পারে, এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। এটা কোশ্চেন নাম্বার, এটা সেকশন 3-তেও হতে পারে, 4-এও হতে পারে, 1-এও হতে পারে, 2-তেও হতে পারে, বাট সাধারণত 1 2 3 টু ইজিয়ার হয়, এসব জায়গায় এই ট্রিকটা হয় না। সেটা খেয়াল রাখবেন।
আপনি যখন আইএলটিএস টেস্টে দিচ্ছেন অলওয়েজ মাথায় রাখবেন যে আমার একটা চান্স থাকতে পারে এমন একটা কোশ্চেন বলবে যে কোশ্চেনটা আমি বুঝি নাই বা আমার মাথার উপর দিয়ে চলে গেল। লেট ইট গো প্যাসেঞ্জার, যে প্যাসেঞ্জার যে ব্যান্ড বা হোয়াট ক্যান আই সে ওয়ান ম্যান ব্যান্ড, তার একটা গান আছে না লেট হার গো, সো ওরকম যে লেট ইট গো, ভাই এটা চলে যাক, আই ডোন্ট নিড টু অ্যান্সার দ্যাট। ওকে, আবার এটা ভাইবেন না যে ওকে সবগুলাই লেট ইট গো, একটা কোশ্চেন করতেছি এটা বুঝি নেই, ওকে ফাইন লেট ইট গো, এটা করতেছি ও মা বুঝি নেই তো, আচ্ছা ঠিক আছে এটাও লেট ইট গো, নো প্রবলেম, ডোন্ট ডু দ্যাট। জাস্ট একটা কোশ্চেন হবে এরকম, সবগুলা না, বা খুব কঠিন হবে না, 10-12টা কোশ্চেন আপনি কিছুই বুঝতে পারতেছেন না। যদি এরকম হয় তাহলে বুঝবেন আপনার লিসেনিং এর সমস্যা আছে, যে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইয়োর ওন স্কিলস অন লিসেনিং, রাইট? ওকে, আচ্ছা, ওকে, আমাদের বেশ কিছু কোশ্চেন্স বা কমেন্টস পেয়ে যাচ্ছি, কিন্তু হাউ ক্যান আই ইমপ্রুভ স্পিকিং স্কিলস? প্রচুর নিজে নিজে প্র্যাকটিস করুন, আয়নার সামনে প্র্যাকটিস করুন, ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করুন। বেটার হয় ইংলিশ স্পিকিং কোনো ফ্রেন্ড বা কোনো কমিউনিটির সঙ্গে অ্যাড হয়েছে। আপনি ইন্টারেক্টিভ কেয়ারসের গ্রুপে জয়েন হতে পারেন। আপনি চাইলে আমাদের ফেসবুকে আমি দেখেছি বেশ কিছু আইএলটিএস প্রিপারেশন বড় বড় বেশ কিছু প্রায় 2-3 লাখ মেম্বার্সের গ্রুপ আছে। সো ইউ ক্যান জয়েন ইউরসেলফ দেয়ার। সো যেটা করতে পারেন যে আপনি সেখানে বসে কোনো একটা স্পিকিং পার্টনার নিতে পারেন, কিংবা আপনার ফ্রেন্ড কেউ আইএলটিএস দিচ্ছে তার সঙ্গে ওকে ফাইন চল আমরা ইংলিশ প্র্যাকটিস করি। এবং ইংলিশ প্র্যাকটিস বা স্পিকিং প্র্যাকটিস শুধুমাত্র কিন্তু জাস্ট কথা বলার মধ্যে না, এটা কিন্তু আর্ট আছে। আপনাকে শুনতে হবে, আপনি প্রচুর ইংলিশ শুনেন, পডকাস্ট শুনেন, কেন বলি এই কথাটা বারবার, যে আপনি শুনতে হবে, শুনলে যেটা হয় একটা ওয়ার্ড ও একভাবে বললো সেটা আপনার মাথায় সেভ হলো, ওকে ফাইন আই এম গোয়িং টু প্রনাউন্স দিস ওয়ার্ড ইন দিস ওয়ে। এই দেখেন খেয়াল করে আমি যে বললাম এটা অবশ্যই কোনো না কোনো একটা ইংলিশ শো কিংবা কোনো আমেরিকান শো কোথাও না কোথাও এইভাবে কথা বলেছিল। So I saved it here. Okay, fine. I have to speak in this way, you know. If I can speak in this way, that would be much more better for my audience. They could understand me. British way, they could understand me. British way by Australian way they কথা বললাম। So sometimes it is so fast. By American বলে they could understand me. You know, American accent. Okay, fine. So যাই হোক আমরা accent নিয়ে আর না যাই। আমরা দেখতে পাচ্ছি অনেকে ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। ইয়া আই হোপ দিস ইজ গোয়িং টু বি সামথিং ইম্পর্টেন্ট ফর ইউ পিপল। আপনারা যারা আসছেন আমাদের সাথে জয়েন করছেন, হোপফুলি ইউ ক্যান গেট সাম গুড ফিডব্যাকস, ইউ ক্যান গেট সাম গুড ইনফরমেশন ফ্রম মি। সো যে কথাটা লিখতে বলেছিলাম সেটি হচ্ছে যে একটি কোশ্চেন এমন থাকবে যে কোশ্চেনটি আপনারা অনেক সময় মিস করে যাবেন, এন্ড জাস্ট ডোন্ট গেট ওরিড অফ দ্যাট। গিয়েছে তো গিয়েছে, লেট ইট গো। আমরা বাকিগুলোতে কনসেন্ট্রেশন করি, ঠিক আছে? ওকে, ও আর যেটা বলতেছিলাম, তারপর আমার স্কোর ছিল 32 থেকে 34, বাট আমি যখন মেইন এক্সাম হলে গেলাম আমার স্কোর এসেছিল 8.5। I got 8.5 band score in IELTS listening. So what does that mean? That means আমি 37 থেকে 38টির মতো কারেক্ট করেছিলাম। খেয়াল করে দেখেন, আমি বাসায় এই সাউন্ড সেই সাউন্ড, এই গান এই সেই, এর মধ্যে বসে বসে আয়েশ করে করে 32-34 পেতাম। এক্সাম হলে আমি ফুল কনসেন্ট্রেশন নিয়ে কাজ করেছিলাম, তাই আমি 8.5 এনেছি। সো দ্যাট ইজ দ্য কেস, দ্যাট ইজ অলসো ফর ইউ। দেখবেন খেয়াল করে আপনারা মক টেস্ট গুলোতে যে খুব ভালো করেন, বাসায় কিন্তু ভালো করেন না, ইট হ্যাপেন্স। আবার অনেক সময় বলি আমরা মক টেস্টে যা পাচ্ছেন তার থেকে একটু কমিয়ে রাখুন মেইন এক্সামের জন্য। মক টেস্টে যদি আপনি 7.5 পান তাহলে আপনি 7 ধরে রাখুন যে আপনি আপনার এক্সাম হলে 7 পাচ্ছেন। কেন? কারণ হচ্ছে যে অনেক সময় যে বললাম নার্ভাসনেস, আপনার কনফিডেন্স কমে যায়, আপনি যখন এক্সাম হলে গেলেন আপনার কনফিডেন্সটা একদম কমে গেল। ও মাই গড, কখন যে কি হয়, কখনো মজার কখনো বা ভয়, এটসেট্রা, এই টাইপের ঠাকুরমার ঝুলি ফিল হয় আসলেই। কিন্তু যে আমারও মনে হয়েছে যে একটু নার্ভাস লাগছে, এসি ডিসি ছাড়া, এত মানুষজন সবাই এত সিরিয়াস কেন ভাই, 200 জন মানুষ পরীক্ষা দিতে আসছে, এত সিরিয়াস কেন? ওকে ফাইন, আমাকেও সিরিয়াস হইতে হবে, আমিও গান বাজনা বন্ধ করে জাস্ট চুপ করে থাকি, এক্সাম দিই, চলে যাই। সো দ্যাটস দ্য কেস। আচ্ছা, খাওয়া নিয়ে বলতেছিলাম শুরুতে, লাইভের শুরুতে বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে, আইএলটিএস এক্সামে খাওয়া কতটা ইম্পর্টেন্ট সেটা আসবে, পরে আসবে। সো কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা কথা বলছিলাম, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা চলে যাই আরেকবার। কনসেন্ট্রেশনের জন্য যেটা করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া ইউজটাকে প্রচন্ড ভাবে কমাইতে হবে। যতটা কমাবেন তত আপনার লিসেনিং, রিডিং এসব স্কিল বাড়বে। সিম্পল হিসাব ভাই। আপনি তবে এর মানে এই না যে আপনি একদম সব বন্ধ করে দিবেন। থাকে না যে অনেক সময় পরীক্ষায় 2 মাস ডিঅ্যাক্টিভেট, এখন আমি শুধু আইএলটিএস নিয়ে পড়ালেখা করব। ফাইন, গুড, এভাবেও ভালো রেজাল্ট আনা যায়, বাট ইট ডাজন্ট মিন যে এভাবেই আনতে হয়। আমার কিন্তু সবকিছু ওপেন ছিল, আমি ফেসবুক চ্যাট করে গল্প টল্প করে কিন্তু আমি আইএলটিএস দিয়েছি, আমার 8 এসেছে। প্লাস পয়েন্ট এখানেই যে আমার একটা ইংলিশ বেস ছিল। সো আপনারা আপনার বেসটা যদি করতে পারেন, আপনি যদি ফোকাস মেনটেন করতে পারেন, আপনি যদি ডিস্ট্রাকশন কম করতে পারেন,
আপনার যদি কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে, সার্টেনলি ইউ ক্যান ব্রিং আ গুড স্কোর। সো এটা আপনার উপর, পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। কারো সোশ্যাল মিডিয়ার কারণে ডিস্ট্রাকশন বেশি হয়, কারো সোশ্যাল মিডিয়াতে কিছুই সমস্যা হয় না, হি অর শি ক্যান ইউজ ইট ইজিলি। সো ইটস আপ টু ইউ। ওকে, এবার আসতেছে ফোকাস। ফোকাসের যে পার্টটা, তো ফোকাসের পার্টটা নিয়ে আমরা আজকে বলবো না। ফোকাস এবং টাইম ম্যানেজমেন্ট এই দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, হ্যাঁ। সো এই দুটো নিয়ে আমাদের পরবর্তী যে লাইভটি হবে সেখানে আমি একটা বড় স্লট অলরেডি রেডি করে ফেলেছি, যে টাইম ম্যানেজমেন্ট এবং ফোকাস এই দুটো জিনিস নিয়ে কাজ করব। ফোকাসটা একটু সিম্পলি বলে রাখি, ফোকাস মানে হচ্ছে যখন আপনি লিখছেন আপনার মনোযোগ যেন অন্যদিকে না চলে যায়। এটা আপনার ইভেন ইন কেস অফ রাইটিং আমরা যেটা করি, লিখতে বসি কলা নিয়ে, কলা গাছ, কলা গাছে দেখতে সুন্দর, কলা গাছের পাশে একটা নদী ছিল, নদীতে অনেকগুলো কুমির ছিল, কুমিরের গায়ে অনেক খাঁচ কাটা ছিল, খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা। আমরা জানি আমরা বাংলা হোক ইংলিশ হোক আমাদের রচনা লিখতে বসলে আমরা এটাই করে আসতাম। আমিও করছি, ওকে, আই ক্যান অ্যাডমিট দ্যাট আই ডিড দিস। বাট দ্য পয়েন্ট ইজ যে আইএলটিএস এর ক্ষেত্রে আপনি যদি গদ বাঁধা এতগুলো পড়ালেখা লিখে দিয়ে আসেন, আপনি 500 ওয়ার্ড লিখে দিয়ে আসছেন রাইটিং জাস্ট 2-তে, ও মাই গড 250 ওয়ার্ড লিখতে বলছিল, আমি 500 ওয়ার্ড লিখে আসছি, আমাকে তো নাম্বার 9-18 দেওয়া উচিত, ব্যান্ড স্কোর 18, উইল ইউ গেট দ্যাট? নো। গতদিনও বলেছি যে আমার এক স্টুডেন্ট 450 ওয়ার্ড লিখে আসছে, সে 5.5 পেয়েছে রাইটিং এ, এন্ড হি ওয়াজ লাইক ভাই এত পাইলাম কেন? আমি লাইক আপনি 450 ওয়ার্ড কেন লিখছেন? বলে কি ভাই আমার মাথায় আসতেছিল অনেক কিছু লিখতে, আমি লিখে ফেলছি। দ্যাট ইজ নট গুড, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট গুড। অনেক অনেক লেখা যাবে না, লিখতে হবে প্রিসাইসলি, গঠনমূলক কথা, অল্প কথা, ভালোভাবে। এটার নাম হচ্ছে ফোকাস। সো এইভাবে আপনাকে যখন আপনি রাইটিং এ থাকবেন আপনাকে এভাবে ফোকাস করতে হবে। আপনি যখন স্পিকিং এ থাকবেন আপনার এক্সামিনারের সামনে, সেখানে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে ওইভাবেই, যে স্যার আপনাকে কোশ্চেন করেছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য হিস্টোরিক্যাল সামথিং, হিস্টোরিক্যাল মনুমেন্টস অফ ইউর কান্ট্রি। আপনি এখন বলতে যে আপনি অনেক ধানাই পানাই অ্যাড করে দিলেন, ভাবলেন আপনি অনেক কথা বলে ফেলছেন, স্যার কিন্তু বুঝবে। হি ইজ ইউজিং ফিলার্স। ফিলার মানে হচ্ছে যখন আমি মেইন কথা বুঝি না, হাবি জাবি কথা দিয়ে আমার অনেক বড় একটা ভার্বোস স্পিচ বানাই। ভার্বোস মানে কি? অনেক মানে কথা বহুল স্পিচ, ঠিক আছে। সো ভার্বোস স্পিচ বানিয়ে রাখছি, আপনার নাম্বার কিন্তু 0 আসছে, নাম্বার 0 না 5.5 বা 6 আসছে, বা আপনার এক্সপেক্টেড স্কোর আসে নাই। তখন বুঝতে হবে যে আপনি মেইন কথার বদলে আজেরা কথা বেশি বলছেন, আপনি ফোকাস থেকে সরে যে এদিক ওদিক চলে গিয়েছেন। সো লিসেনিং আর রিডিং এর ক্ষেত্রে ফোকাস তো অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছেন। আমি নিজে হচ্ছে রিয়েল লাইফ জ্বলন্ত এক্সাম্পল, জ্বলন্ত লিভিং লিজেন্ড এক্সাম্পল। ওকে, আচ্ছা, সো আমরা এবার একটু চলে যাই আমাদের কমেন্ট সেকশনটা, দেখে আছি কি অবস্থা। সো দ্যাট ইজ ফোকাস, কনসেন্ট্রেশন এন্ড কনফিডেন্স। থ্যাংক ইউ পিপল ফর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। এবং আমরা অলরেডি কিন্তু ইউএসএ ইউকে অ্যাকসেন্ট এবং স্পেলিং কনফিউশন নিয়ে কথা বলে ফেলেছি। সো আই হোপ দ্যার ইজ নো কনফিউশন। সিম্পলি আমি আরেকবার একটু রিভাইভ করি ব্যাপারটা, যে অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করতে পারেন বা আপনি যদি প্র্যাকটিস করে নিয়ে আসতে পারেন নিজেকে সেই লেভেলে, খুব ভালো, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড, গুড, ভেরি গুড। বাট ইট ডাজন্ট মিন যে আপনার হাতে এখন 2 মাস সময় আছে, আপনি আপনার অ্যাকসেন্ট ঠিক করতে করতে 2 মাস নষ্ট করে ফেললেন, আপনার এক্সামের হলে আপনি লিসেনিং কিংবা রাইটিং এর জন্য প্রিপারেশন নিলেন না। দ্যাট ইজ কিন্তু ভুল, ভুল স্ট্র্যাটেজি। ওকে, সো অ্যাকসেন্ট উড বি হোয়াট এভার ইউ নিড ইজ ইউ নিড আ ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন। আপনি যে ওয়ার্ডটা বলছেন, প্রজেক্ট করছেন, সেটা খুব সুন্দরভাবে যাচ্ছে, আপনি কারেক্ট গ্রামাটিক্যাল ওয়ার্ড ইউজ করছেন, গ্রামাটিক্যাল রুল ফলো করছেন, ভোক্যাবটা ঠিকঠাক আছে, অ্যাবসলিউটলি ফাইন, এবং আপনি ঠিকভাবে প্রোনাউন্স করতে পারছেন, দ্যাট ইজ ইট। আর কিছু লাগবে না আপনার, ইউ উইল গেট আ ভেরি গুড স্কোর। আমার মতো এরকম ভাঙাচোরা ইংলিশ দিয়ে আমি 7.5 স্পিকিং এ আনতে পারছি। সো ইউ ক্যান অলসো ব্রিং সাম। আমার যেটা হয়েছিল, আমার একটা কোশ্চেন অ্যান্সারটা আমি ওই যেটা বললাম ফোকাস থেকে সরে গিয়েছিলাম, সো আমি একটু বাইরের কথা বেশি এনেছিলাম। সো মেবি দ্যাট কাট মাই মার্কস, মেবি, আই এম নট শিওর। It could be anything else. I could have got 8. সো জানি না কি জন্য, বাট 7.5 ছিল। আমি একটা কোশ্চেন আমি বুঝেছিলাম, যে কোশ্চেনটা আমি বলার সময় বুঝেছি যে আমি আসলে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছি। পরে আমি আই ট্রাইড টু গেট ব্যাক ইন দ্য ট্র্যাক, বাট হোয়াটসএভার হ্যাপেন্ড হ্যাজ হ্যাপেন্ড। আচ্ছা, সো আমি ভুল করেছি বলে আমি জানি যে কোথায় কোথায় কে ভুল করতে পারে, কোথায় কে শুদ্ধ করতে পারে, কোথায় কোন জায়গায় কে পিছলায় যেতে পারে। সো আই নো হাউ টু মেন্টর ইউ পিপল। ওকে, সো সামটাইমস রেসপেক্ট মি। ওকে, আচ্ছা, এবার চলে আসে আমাদের কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছি হাউ ক্যান আই ইমপ্রুভ মাই লিস্টিং। লিস্টিং না ভাইয়া, শব্দটা হচ্ছে লিসেনিং। লিসেনিং বানানটা পারতে হবে। গতদিন কিন্তু আমরা দেখেছিলাম যে বানান ভুল হলে কিন্তু নাম্বার কেটে যায়। আচ্ছা, এখানে একটি জিনিস আছে, গোল অ্যান্ড মাইন্ডসেট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন যে আইএলটিএস যাবো, যা মন চাই একটা পাবো, আমি পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে একটা পাবো, দ্যাট স্কোর তোমার হয়ে যাবো, হইলে হইলো। ওকে ফাইন, হইলেই হইলো, অবশ্যই হইলেই হইলো। আমিও বলবো না যে আমি মানে খুব মানে 8.5 নিয়ে গিয়েছিলাম, আমার টার্গেট কিন্তু ছিল 9।
9 out of 9 কেন? কারণ ভাই 9 হচ্ছে মানে টপ, তো ঠিক আছে 9 টার্গেট নিয়ে আগাই, যা হওয়ার হবে যাও, যদি পাই তো পাইলাম, না পেলে কম পাইলাম, ওকে ফাইন। সো দেখেন আমি 9 নিয়ে চিন্তা করছি বলে আমি 8 পেয়েছি। এখন আপনি যদি আগে চিন্তা করেন আমি 6 পাইলেই চলে ভাই, 6 ক্যামেরার নিচ থেকে 6 একটু 6 পেলে হয় আমার, নো, তাহলে আপনি 5.5 পেয়ে যাবেন, ঠিক আছে? সো ডোন্ট গো ফর 6, একটু চিন্তা করবেন উপরে, মানে ড্রিম বিগ, ড্রিম হাই, ডোন্ট গেট হাই বাট ড্রিম হাই, দ্যাটস ইম্পর্টেন্ট। সো যদি বলেন যে খুব স্ট্যান্ডার্ড একটা স্কোর, ভাইয়া কোন স্কোরটা খুব ভালো বা উচিত ধরা, ওকে ফাইন, 9 ইজ অলওয়েজ দ্য স্ট্যান্ডার্ড, বাট আপনার আপনার প্র্যাকটিসের উপর, আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করে আপনি এটাকে 7.5 মানে 6.5 বা 7.5 এরকম ভাবতে পারেন। তবে আপনার যদি মনে হয় আপনি 6 পাচ্ছেন বা 6.5 পাচ্ছেন আপনার মক টেস্টগুলোতে, চেষ্টা করবেন এটাকে 7 বা 7.5 ধরে নিয়ে আগাইতে, যে 7.5 পেতে হলে আমাকে কি করতে হবে, 7.5 এর যে একটা বেঞ্চমার্ক বা 7 এর যে একটা বেঞ্চমার্ক, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই লেভেলে লিখতে পারলে আপনার কিন্তু 6.5 অ্যাটলিস্ট এনশিওর সম্ভব, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা আরো পরে আরো বেশ ডিটেলসে আমরা কথাবার্তা বলবো যে আমরা আসলে স্কোরটা কিভাবে রাখতে চাই। তবে এই ক্ষেত্রে যে গোল এবং মাইন্ডসেট, সেটা হচ্ছে একটু শুরুতেই আপনারা স্কোরটা সম্বন্ধে জানবেন, কোনটার কত ব্যান্ড স্কোর 7, 8, 9, 6 মানে হচ্ছে ইউ আর আ গুড ইউজার, ওকে ফাইন, ভুল করেন, অনেক ভুল টুল করেন, বাট ভালো, আপনি বলতে পারেন, দ্যাটস এ বেঞ্চমার্ক, যারা বিদেশে যেতে চান তারা কিন্তু জানেন যে আন্ডারগ্রেডের ক্ষেত্রে 6 এর নিচে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস they gave the score that 6, you have to get 6 IELTS band score, right? 6.0 বা 6.0। আর মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয়, পোস্ট গ্রেডের ক্ষেত্রে 6.5। কেন? তার মানে কি, এটা একটা বেঞ্চমার্ক, এটা একটা সেট মার্ক, যে এই লেভেলটা থাকা মানে একটা স্টুডেন্ট আমাদের দেশে আসলে সে পড়তে পারবে, সে বুঝবে আমরা কি চাচ্ছি, ঠিক আছে? সো এরকম কিছু গোল আপনারা রাখতে পারেন। সো যাদের দরকার 6 তারা একটু 7 চিন্তা করে কাজ করেন, যাদের দরকার 6.5 তারা একটু 7.5 চিন্তা করে কাজ করেন, একটু বেশি চিন্তা করে কাজ করি, যেন বাই চান্স যদি পড়েও যাই বেশি না পড়ি, আমার কাজ যেন হয়ে যায়, ওকে? সো নো thyself and no IELTS, ওকে? আমার আইটি টিমকে থ্যাংক ইউ, তারা এত সুন্দর করে অনেক এডিট করে দিয়েছে, থ্যাংক ইউ, থ্যাংকস টু দেম। সো নো thyself, প্রথম হচ্ছে আপনাকে জানেন, আপনার স্কোরের লেভেলটা কি, আপনার ইংলিশের কোয়ালিটি কতটুকু, আপনি কতটা ভালো ইংলিশ বলতে পারেন, দ্যাট ইজ নো thyself। সক্রেটিস সাহেবের কথাটা মেরে দিলাম, যাই হোক, আমরা মেরে দিয়ে তো বাঁচি, প্যারা নেই। সো নো thyself, নিজেকে জানুন, নিজের আইএলটিএস বা নিজের ইংলিশের যোগ্যতা কতটুকু, লেভেল কতটা, সেটা বোঝার চেষ্টা করুন, যে ওকে ফাইন, আমি ইংলিশে একটানা 2 মিনিট কথা বলতে পারি, বা আমি একটা টপিকের উপর এনিথিং ইনস্ট্যান্ট আমি একটা টপিকের উপর দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারবো, দ্যাট ইজ স্পিকিং স্কিলের একটা পার্ট। কিন্তু আমি লিসেনিং শুনে অনেকগুলো কারেক্ট করতে পারি, আমি লিসেনিং একদিন টেস্ট করে দেখলাম, আমি 20-এর মধ্যে 18 পেয়েছি প্রথম দুটো সেকশনে, পরের দুটো সেকশনে কত পেলাম, 20-এর মধ্যে 10 পেয়েছি, ওকে ফাইন, নট এ ব্যাড আইডিয়া। 18 এবং 10 ইকুয়াল টু 28, 28 কিন্তু প্রায় 6.5 থেকে 7 এর মতো স্কোর চলে আসবে, 6.5 আসবে, সরি, ওকে ফাইন। সো দ্যাট ইজ দ্য কেস। আচ্ছা আচ্ছা, এখানে একটি ভালো কোশ্চেন আমরা পেয়েছি, এই কোশ্চেনটা আমরা যেতে চাই, একটু পরে আসছি, থ্যাংক ইউ, আই উইল জয়েন ইউ লেটার। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। অবশ্য এক্সেন্ট নিয়ে যেহেতু কথা বলছি, আমরা মনে হয় শেষ করে ফেলি কথাটি, সেটি হচ্ছে যে হুইচ স্পিকিং স্টাইল ইজ ইজি, লাইক আমেরিকান স্টাইল অর আদার? আমার কাছে মনে হয় পার্সোনালি, আমার কাছে আমেরিকানটা ইজি, বিকজ আমরা হচ্ছে নর্মালি কথা বলি, উই স্পিক ইন নর্মাল ওয়ে, সো দ্য আমেরিকান অ্যাকসেন্ট ইজ মাচ মোর বেটার ফর আস। ব্রিটিশটা হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, আপনাকে বুঝতে হবে whenever I am going to speak to this way, so that is the British accent, you see? So এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। সো আপনি যখন ব্রিটিশ ওয়েতে কথা বলবেন, আপনাকে কিন্তু একটু চাপ দিয়ে, কোন ওয়ার্ডে কতটুকু চাপ দেবেন, পি এর উচ্চারণ ফ হবে, লাইক লাইক ফর এক্সাম্পল হোয়াট, প্রফেট, প্রফেট যখন বলছি প্রফেট, সো প এর উচ্চারণটা হালকা ভয়ের মতো হচ্ছে, এই যে টুকিটাকি ব্যাপার, কমিউনিকেশন চ্যানেল। সো আপনি কথা বলার ক্ষেত্রে কোথায় আপনি চাপ দিবেন, কোন ওয়ার্ডে, ফনেটিক্সটা কি হবে, সেটা ইম্পর্টেন্ট। সো ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করতে গেলে আপনাকে এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। সো ইউ ক্যান গো ফর দ্যাট, ইউ ক্যান লার্ন দ্যাট, অর ইফ ইউ ওয়ান্ট ইজি ওয়ান, দেন আই থিঙ্ক আমেরিকান অ্যাকসেন্ট ইজ ইজিয়ার। এখানে তেমন কোনো ফনেটিক্স মেনটেন করার কিছু নাই, জাস্ট স্পিক দ্য ওয়ে ইউ লাইক টু, দ্যাট ইজ আমেরিকান অ্যাকসেন্ট, ওকে? বেসিক্যালি মোটামুটি এটাই হচ্ছে মোটা দাগে আমেরিকান অ্যাকসেন্ট। আচ্ছা, এবার আমরা চলে যাই, আমরা আবির সৈকত ভাইয়ের যে অ্যান্সার কোশ্চেনটা ছিল সেটা অ্যান্সার করলাম, ওকে? নুর আলম ভাইয়ের কোশ্চেনটা ছিল হাউ ক্যান আই ইমপ্রুভ লিসেনিং স্কিল। আমরা কিন্তু গতদিন বলেছিলাম যে আপনি যদি লিসেনিং বানান ভুল করেন, আপনার কিন্তু স্কোর 0 থাকবে। সো বানান ভুল করা যাবে না, কমেন্ট বক্সেও না, ওকে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অনেক মানুষকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। উইচ, আচ্ছা, তাসমিয়া রহমান একটি কোশ্চেন করেছিলেন, আমরা একটু কোশ্চেন অ্যান্সারটা দেই। উইচ টপিকস শুড উই প্র্যাকটিস ফর স্পিকিং? হোয়াট আর দ্য কমন আইএলটিএস টপিকস?
ওকে, আইএলটিএস এর স্পিকিংটা হচ্ছে তিনটা পার্ট। নাম্বার ওয়ান ইটস বেসিক, ফর এক্সাম্পল ইট কুড বি ইয়োর হবি, ইট কুড বি আর্ট, ইট কুড বি সিনেমা, ইট কুড বি মুভি থিয়েটার, ইট কুড বি ইয়োর লাইফ, ইট কুড বি ইয়োর জব, এনিথিং এলস। ওকে, ইট কুড বি অ্যাংলিং। অ্যাংলিং মানে কি? অ্যাংলিং মানে হচ্ছে মাছ ধরা। ওকে, সো ইট কুড বি অ্যাংলিং। আচ্ছা, এনিথিং। সো ওটার উপর হচ্ছে খুব ছোট ছোট টপিকে খুব ছোট ছোট কোশ্চেন, ইউ আর গোয়িং টু অ্যান্সার ইট উইদিন 1 or 2 সেন্টেন্সেস, দ্যাট উড বি ইয়োর কেস। পরের পার্ট হচ্ছে পার্ট 2, একটা আননোন টপিকে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। ইট কুড বি এনিথিং, ইট কুড বি ইয়োর পেট, ইয়োর হবি, a historical place you have visited, which was my question back in 2019. A historical place I have recently visited. Then it could be anything. For example, আমার 2015 সালের স্পিকিং টেস্টে ছিল a journey you have recently made, and I made it like, okay পাইছি, জার্নি বাই বোট সারা জীবন ইংলিশ রচনায় লিখে দিয়ে আসছি, আজকে আমি পাইছি, ম্যাডামরে বলবো ম্যাডাম আই গেভ আ জার্নি বাই বোট, এবং খুব জার্নি বাই বোট বলতে 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 লাইক ওকে ফাইন, আর তো কথা পাই না, লাস্টে 20 সেকেন্ড বাকি, আমি লাইক ম্যাডাম ওকে ফাইন, I'm done here with my journey by boat. And madam was like, you have 20 seconds left, do you want to add something? Then I was like, okay, journey by boat was good, I am good, journey by boat was good. Okay, no, I'm joking, I didn't do that, but certainly ম্যাডাম যখন আমাকে বললেন যে 20 সেকেন্ড বাকি আছে, তুমি কি কিছু অ্যাড করতে চাও, আমি লাইক ম্যাডাম আসলে আমার অ্যাড করার কিছু নাই, বিকজ 2015, ব্যাক ইন 2015 আই ডিডন্ট নো যে এখানে আসলে আপনাকে অ্যাড করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক ফর দ্য ফুল 2 মিনিটস, আপনাকে থামা যাবে না, এই বিষয়টা আমি তখন জানতাম না। সো দ্যাট ইজ অ্যানাদার টিপস ফর স্পিকিং। এটা আমরা স্পিকিং এর দিন আরো ডিটেলসে কথা বলবো যে থামা যাবে কি যাবে না, কয় সেকেন্ড বাকি থাকলে আমি সারেন্ডার করবো, কয় সেকেন্ড বাকি থাকলে আমি আরো বেশি অ্যাড করবো, বা আমি কথা বলে যাবোই কিনা। সো এই ব্যাপারটা আমরা স্পিকিং এর দিন আরো ডিটেলস আলোচনা করবো, বাট আমি একটা প্রাইমারি ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। সো তাসমিয়া ম্যাডামের যে এটা ছিল, কোশ্চেনটা ছিল, হোয়াট আর দ্য কমন টপিকস অফ আইএলটিএস, এগুলোই টপিকস, ডে টু ডে টপিকস, এনিথিং। এখানে আপনাকে রকেট সায়েন্স নিয়ে কেউ জিজ্ঞেস করবে না, বিকজ দে আর নট গোয়িং টু টেস্ট ইউর নলেজ। আমি আবারও বলছি, দে আর গোয়িং টু টেস্ট ইউর ফ্লুয়েন্সি, দে আর গোয়িং টু টেস্ট ইউর গ্রামাটিক্যাল অ্যাবিলিটি। ওকে ফাইন, সে কতটা ভালো বলতে পারে, সে কতটা টাস্ক রেসপন্সিভ, সে আমি যেটা চাচ্ছি, আমি তাকে আম চাচ্ছি, সে আমাকে কাঁঠাল দিচ্ছে কিনা। নো, আপনি আমার কাছে আম বাগান চেয়েছেন, আমি আপনাকে আম বাগানে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এটা আম, এটা এটা এটা। সো দ্যাট ইজ দ্য কেস। ওকে, সো এই ক্ষেত্রে আপনার জেনারেল যে টপিকস গুলো আছে, ডে টু ডে টপিকস, এগুলোই আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবং একটা সুখের ব্যাপার হচ্ছে যে আইএলটিএস এর স্পিকিং টপিকস গুলো খুব বেশি না, এটা ন্যারো ডাউন বেশ 50 থেকে 100টার মধ্যেই বলা যায়। আমরা আরো ন্যারো ডাউন করবো, এটা আমরা ডিটেলসে স্পিকিং সেশনের দিন কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। সো তাসমিয়া ম্যাডামের কোশ্চেনটাও চলে গেল। আর কোশ্চেন কি আছে? আই থিঙ্ক আমার কিছু কোশ্চেন্স এখানে, বেশ কিছু কমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। I should go. ওকে, আরো কমেন্ট কিছু অ্যাড হবে, সামনে অ্যাড হবে, নো প্রবলেম। আমরা আমাদের কথায় চলে আসি। ওকে, নো thyself and no IELTS। সো আইএলটিএস সম্বন্ধে জানার জন্যই আমি চলে আসছি আপনাদের সামনে লাইভ নিয়ে। সো এই লাইভ নিয়ে বলছি, আইএলটিএস নিয়ে বলছি, আরো বলবো, সামনের দিনগুলোতে বলবো। এরপরে থাকছে ট্যাকটিক্স এন্ড স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স, এই দুটোর পার্থক্য কি, এটা কিন্তু মজার ব্যাপার। ট্যাকটিক্স মানে হচ্ছে যে ছোট ছোট যে ট্যাকটিক্স, ফর এক্সাম্পল আইএলটিএস একটা বড় টেস্ট, এইখানে আপনি ছোট্ট একটা টপিক স্ট্র্যাটেজি হতে পারে যে আপনি স্পিকিং পার্ট 2 এর জন্য কি করবেন, দ্যাট ইজ ট্যাকটিক্স, ছোট্ট ব্যাপার, ছোট্ট কৌশল। আর স্ট্র্যাটেজি মানে হচ্ছে আপনি ফুল আইএলটিএস নিয়ে কি ভাবছেন, দ্যাট ইজ স্ট্র্যাটেজি, না আ বিগার প্ল্যাটফর্ম, আ বিগার লেভেল অফ প্লেইং দ্য প্ল্যান অফ অ্যাকশনস, সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। সো ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি আমরা ওয়ার্ডের মানেটা জানলাম। এবার আমরা চলে যাই এগুলোর কাজ কি এখানে আমাদের এই মেইন আইএলটিএস এর ক্ষেত্রে। আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, যে জিনিসটা আমরা বলেছি যে আইএলটিএস কিন্তু একটা বড় অংশই, আপনি যদি ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, আপনি কিন্তু 7 থেকে 7.5 খুব সহজেই নিয়ে আসতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার, এটা খুব বেশি কঠিন কিছু না। আপনার যদি একটু ভালো গ্রামাটিক্যাল বেসটা আপনি তৈরি করতে পারেন, এবং আপনি যদি কিছু ট্যাকটিক্স ফলো করেন, স্ট্র্যাটেজি ফলো করেন, সার্টেনলি ইউ আর গোয়িং টু গেট আ ভেরি হায়ার স্কোর ইন আইএলটিএস। ইট ইজ পসিবল, অ্যাবসলিউটলি পসিবল। আমরা অনেকেই করি, আমরা অনেকেই পেয়েছি, এবং অনেক মানুষ করছে কিন্তু। সো একটু আপনাকে জিনিসগুলো জানতে হবে এবং অ্যাপ্লাই করা শিখতে হবে। থার্ড ওয়ান, ফাইন্ড ইউর স্ট্রং জোন, উইক জোন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সবার কিন্তু সব জোন ইম্পর্টেন্ট, মানে খুব স্ট্রং বা উইক হয় না। ফর এক্সাম্পল, আমাদের অনেকের কাছে লিসেনিংটা খুবই সহজ, আরে লিসেনিং তো একটা হেডফোন কানে দিব, চোখ বন্ধ করে থাকবো, সরি চোখ বন্ধ করা যাবে না, খাতা কলমের দিকে তাকায় থাকবো, অ্যান্সার করবো, দ্যাট ইজ লিসেনিং, ইজি, রাইট? বাট দেয়ার আর সাম স্টুডেন্টস, তাদের কিন্তু লিসেনিংটা স্ট্রাগল করে, যে ও মাই গড ভাই লিসেনিং তো বুঝি না, ওদের এক্সেন্ট আমি ধরতে পারছি না। এক্ষেত্রে এক্সেন্ট নিয়ে একটা কোশ্চেন
এখনো আসেনি দেখলাম, বাট অ্যাকসেন্ট নিয়ে কিছু কোশ্চেন আসতে পারতো, যেমন ভাইয়া কোন অ্যাকসেন্ট আসলে আইএলটিএস ইউজ করা হয়। এখনো যেহেতু কোশ্চেনটা আসে নাই, আমি আপাতত বলবো না, আমরা নেক্সট লাইভ এটা নিয়ে কথা বলবো যে এটা আসলে কোন অ্যাকসেন্ট ইউজ করা হয়। এখানে আমেরিকান, ইউএসএ, ইউকে, ইভেন সামটাইমস আইরিশ অ্যাকসেন্টও চলে আসতে পারে, যার কারণে অনেক সময় অনেক লিসেনিং টেস্ট খুব সহজ, আচ্ছা এটা তো খুব সহজে বুঝতে পেরেছি কি বলছে, বিকজ দ্যাট ওয়াজ আমেরিকান অ্যাকসেন্ট প্রবাবলি। আবার অনেক ক্ষেত্রে এত কঠিন ইংলিশ বললো মাথার উপর চলে গেছে, দ্যাট কুড বি প্রবাবলি আইরিশ অর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, কুড বি। ওকে, আচ্ছা, এবার আমরা নতুন একটা কোশ্চেন পেয়েছি, কোশ্চেনটা খুব সুন্দর, দেখি। Is there negative marking for minor grammatical mistakes at speaking test? It's a very good question. এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি একটু অ্যান্সার করে ফেলেছি, যে বলেছিলাম যে আমি যদি একটু টেন্স নিয়ে কথা বলতে চাই, আমি যদি আই হ্যাড এ কাউ বলে ফেলি আই হ্যাভ এর জায়গায়, ছোট্ট একটা ভুল, বাট আপনি যদি ভুলটা কাটিয়ে উঠতে পারেন, আপনি যদি পরবর্তী টেন্সের সিকোয়েন্সগুলো মেনটেন করতে পারেন, তাহলে টিচার বুঝবে দ্যাট ওয়াজ আ স্লিপ অফ টাং। সো আপনি যদি এরকম 5-6 বার করে ফেলেন, সেক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং ছোটখাটো হতে পারে, বাট একটা দুটো করলে কিন্তু মার্কিংটা খুব সহজ থাকবে, যে ওকে ফাইন, সে একটা দুটো টেন্সের মিস্টেক করে ফেলেছে, বা একটা দুটো জায়গায় আয়ের জায়গায় উই বলে ফেলেছে, ওকে ফাইন, ইটস ওকে, একবার বা দুইবার। বাট যখন এটা রিপিটেটিভ হবে, আপনি যদি 5-6 বার বলে ফেলেন, দেন ইট কুড এফেক্ট, একটা ছোটখাটো মার্ক আপনার কাটা যেতে পারে, 0.15 বা 0.25 ধরতে পারে, ঠিক আছে, ওভারঅল ব্যান্ড থেকে খুব ছোট, খুব ছোট, খুব ন্যারো এটা হবে, খুব বড় কিছু হবে না। থ্যাংক ইউ আসমাউল হুসনা ফর ইউর কাইন্ড কমেন্ট, এটা জরুরি ছিল, এই কোশ্চেনটা আসলে জরুরি ছিল। ওকে ফাইন, আমরা আরো বেশ কিছু কমেন্টস পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবো, আমি একটু পরে আসবো। সো স্ট্রং জোন এবং উইক জোন আপনাদেরকে এটা বের করতে হবে, যে আমার স্ট্রং জোন কোনটা, আইএলটিএস এর লিসেনিংটা আমার স্ট্রং, আমার উইক জোন কোনটা, আমার স্পিকিংটা উইক। তাহলে আপনার কোনটা এফোর্ট দিতে হবে, যখন আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট করবেন, আপনি অবশ্যই আপনার স্পিকিংটাকে একটু বেশি এমফাসাইজ দিবেন, রাইট, এটার উপর এমফাসাইজ করবেন, এবং লিসেনিং, রিডিং আর রাইটিংটাকে একটু ইগনোর করবেন, যে ওকে ফাইন আমি এটাকে একটু কম কম করি, এমন না যে ফালাই দেবো, আচ্ছা সারা জীবন দেখবো না, 3 দিন 3 মাস পরে আমি দেখবো ফাইন আমার লিসেনিং কি আমার স্পিকিং কি, ডোন্ট ডু দ্যাট। সো বেটার আপনি স্পিকিং এর ফোকাসটা বেশি দিবেন, বাকিগুলোতে ফোকাস দিবেন, কিন্তু এমফাসিসটা একটু কম করবেন, স্পিকিং এর ফোকাস বেশি, যদি আপনার উইক জোন হয়ে থাকে স্পিকিং, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কেস। সো এই স্ট্রং জোন উইক জোন ভাগ করে নিয়ে আপনার টাইমটাকে আপনি সেভাবে ম্যানেজ করবেন। তারপর আসে প্রেডিক্ট ইউর ডেজায়ার্ড আইএলটিএস স্কোর, এই ব্যাপারটা এই মুহূর্তে খুব জরুরি না, কারণ কি আপনার প্রেডিক্ট করা খুব দরকার না, এটা হচ্ছে আপনি যখন আপনার ফুল প্রিপারেশন ডান, আপনি কমপ্লিটলি রেডি, তখন আপনি ধরতে পারেন যে ওকে ফাইন, শুড আই সিট ফর দ্য আইএলটিএস টেস্ট, আমার এই মুহূর্তে লেভেলটা 6.5 বা 6 এ আছে, শুড আই সিট ফর ইট। এক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ইফ ইউ আর ফলোইং এনি মেন্টর, দেন আপনি মেন্টরের সঙ্গে একটু কথা বলবেন, বিকজ যেটা হয় আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু যেটা আমি করেছি ব্যক্তিগতভাবে, যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আলাদা, ইউনো, প্রত্যেকটা স্টুডেন্টের কাজও আলাদা থাকে, তাদের পারফরমেন্সও আলাদা থাকে, সো প্রত্যেকজনকে কিন্তু আলাদা করে কাইন্ড অফ একটা গ্রুমিং দরকার হয়। সো আমি একটা স্টুডেন্টের ব্যাপারে জানি যে আচ্ছা এই স্টুডেন্টের পারফরমেন্স হচ্ছে এইটা, সো ওয়েন এভার সে আমার কাছে বললো যে ভাইয়া আমি তো এখন টেস্টে বসতে যাচ্ছি, শুড আই সিট ফর দ্য টেস্ট, দেন আই এম লাইক নো ইউ আর নট রেডি টিল নাও, আপনি আরেক 2 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনি আরেকটু লেভেল বাড়ান, আপনার টেস্ট স্ক্রিপ্টগুলো আমাকে দেন, আমি দেখি, দেন আমরা যদি মনে করি যে ইয়েস হি অর শি ইজ ফিট ফর দ্য টেস্ট, ওকে ফাইন আপনি যান। বিকজ আমরা চেষ্টা করি যেন আপনি আপনি একটা 18,500 টাকার টেস্ট দিলেন, আপনার স্কোর আসলো না, ইউ আর সার্টেনলি গোইং টু বি ডিসঅ্যাপয়েন্টেড, এবং প্রথম একটা টেস্ট যদি দিয়ে ফেল করেন, মনের মধ্যে ভয় ঢুকে যায়, ভাই টেস্টটা অনেক কঠিন, আমি মনে হয় টেস্টটা পারবো না, আই শুড নট গো ফর ইট, শুড আই। তো এই যে ভয়টা, এই ভয়টা ঢুকতে দেওয়া যাবে না। তো সেই জন্য আমি মনে করি যে আপনি টেস্টটা যখনই দিবেন একটু ফিট হয়ে দিবেন, যেন আপনি 7 পাওয়ার চিন্তা করে দিতে পারেন, সেখানে যদি আপনি 6.5 পান, 6 পান, ওকে ফাইন, অ্যাটলিস্ট আপনি হ্যাপি থাকবেন যে ওকে ফাইন আমি আমার বেঞ্চ মার্কটা ক্রস করেছি, সো দ্যাট ইজ গুড, আমি এখন যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবো, and if I am fortunate enough I can go to that country। যদি আপনার আইএলটিএস এর উদ্দেশ্য তো মেইনলি থাকেই হচ্ছে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে, সো সেটাই ভেবে চিন্তেই বললাম। ওকে, আচ্ছা, ওকে, এইবার আমরা যেটা আসি, সো লিসেনিং নিয়ে বলতেছিলাম, এখন আমরা লিসেনিং পার্টটা, তুমি প্রথম পার্টটা চলে গেল, সেকেন্ড পার্ট যেটা লিসেনিং নিয়ে কথা বলছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি বলেন আমাকে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে অনেক কথা হতে পারে, অনেক কথা বলা যেতে পারে, বাট টু বি অনেস্ট যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে লিসেনিং এর একটা একেবারে মানে ঝাঁকানাকা টিপস দেন, যে একটা টিপস, এত কিছু নাই, একটা টিপস অফ লিসেনিং, এই একটা টিপস ফলো করলে আমি কাজ করতে পারবো, and what is that? That is practice, practice and practice. That is the case. Practice, practice and practice.
লিসেনিংটা আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। লিসেনিংটা যতই আপনি কম প্র্যাকটিস করবেন ততই আপনার মার্কটা কমে যাওয়ার চান্স বেশি থাকবে। যত আপনি প্র্যাকটিসে থাকবেন, যত আপনার কানকে আপনি অভ্যস্ত করবেন যে হ্যাঁ অ্যাডাপ্টিবিলিটি, যেটাকে বাংলায় বলি, যে আপনার অ্যাডাপ্টিবিলিটি বেড়ে গেছে, যে আপনি অভ্যস্ত হয়ে গেছেন ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, হোয়াটসোএভার দ্য অ্যাকসেন্ট ইজ, আপনি খুব সুন্দরভাবে এক্সাম হলে বসতে পারছেন, আপনি কথা বুঝতে পারছেন, আপনি অ্যান্সার করতে পারছেন, আপনি কারেক্টলি অ্যান্সার ধরতে পারছেন যে ও এটা বলেছে আমাকে। দ্যাট ইজ ইউর প্র্যাকটিস। টু বি অনেস্ট, লিসেনিং এর সবচেয়ে নাম্বার ওয়ান বা একমাত্র টিপস যদি বলতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত আপনার লেভেলটা বাড়বে। ফর এক্সাম্পল, এক্ষেত্রে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে আমার স্টুডেন্ট একজন ছিলেন এবং তার লিসেনিং এর সমস্যা ছিল। তার লিসেনিং এ 4.5, 5.5 এরকম পাচ্ছিলেন তিনি মক টেস্ট গুলোতে বা প্রিভিউ টেস্ট গুলোতে। সো তিনি আমাকে বললেন ভাই কি করতে পারি? তখন আমি তাকে বললাম যে আপনি প্র্যাকটিস করেন। তারপর আমি কিছু ম্যাটেরিয়ালস দিলাম যেন এইগুলো প্র্যাকটিস করতে থাকেন। দ্যাট ওয়াজ নট আইএলটিএস রিলেটেড, নর্মাল এমসিকিউ হ্যান ত্যান এসব ছিল। তো যেমন আইএলটিএস এর লিসেনিং এ কিন্তু পার্ট 3 তে এমসিকিউ থাকে। তো এমসিকিউ গুলোতে কিন্তু অনেক সময় অনেকেই হচপচ করে ভুল করে ফেলে। তো তার যে সমস্যা ছিল, সে এমসিকিউ এর যে সেকশন 3, সে 10-এ 1 বা 2 পেত। তো তারপর আমি তাকে ঢালাওভাবে কিছু প্র্যাকটিস করতে দিলাম এমসিকিউ, এন্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? সে এমসিকিউ তে কিন্তু এমসিকিউ যে সেকশন 3 পার্টটাতে সে 10 আউট অফ 10, যতগুলো সে পরবর্তীতে আমাকে দিয়েছে অল ওয়ার 10 আউট অফ 10, মেসমারাইজিং। এবং মেইন এক্সামের আইএলটিএস স্কোর লিসেনিং এ তার ছিল, ক্যান ইউ গেস দ্য স্কোর? গেস করেন তো কত? সে কিন্তু 4.5, 5.5, 5 এরকম পাচ্ছিল প্রথমে। সো আফটার 1 মান্থ অর আফটার হিজ রিগোরাস প্র্যাকটিস, লাস্টলি যখন সে এক্সাম দিল, এক্সাম দেওয়ার পর তার স্কোর দাঁড়ালো 7.5। সো দ্যাট ওয়াজ দ্য স্কোর, 7.5 লিসেনিং এ, ওভারঅল না, লিসেনিং এ শুধু কিন্তু 7.5। সো 5.5 থেকে সে কিন্তু নিজেকে 7.5 এ জাম্প করেছে। এই যে জাম্প করাটা, এটা কি ইজি? ইট কুড বি ইজি, বাট সে কিন্তু বলেছে যে খুব মজা পাচ্ছি ভাই, ফান, লিসেনিং ইজ ফান, লিসেনিং ইজ অসম। যখন সে 7.5 এর প্র্যাকটিসের লেভেলে যখন চলে আসছে, তখন তার কাছে কিন্তু লিসেনিং অনেক অসম। বাট দ্য প্রসেস, বাট দ্য জার্নি, সে যখন 5.5 থেকে 7.5 এ গেল, তাকে কিন্তু কাজ করতে হয়েছে। হি ওয়ার্কড হার্ড। সো এই হার্ড ওয়ার্কটা দিয়েছে, সে প্র্যাকটিস করেছে বলেই কিন্তু তার স্কোরটা ইমপ্রুভ করেছে। সো দেখেন, খেয়াল করে আমাদের স্কোরটা আমরা গতদিনও দিয়েছিলাম, বাট অনেক ক্ষেত্রে বলা হয়েছিল যে লেখাগুলো অনেক ছোট ছোট ছিল। সো এবার আমরা যেটা করছি, বড় বড় করে নিয়ে এসেছি। 39 থেকে 40 পেলে 9 আসবে, 37 থেকে 38 পেলে 8.5 আসবে, 35 থেকে 36 পেলে 8 আসবে। সো আমরা যে কথাটা বলেছিলাম যে নো আইএলটিএস or no IELTS and figure out your tactics or your strategies। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করছেন, আপনি জানেন যে আপনি 30 বা 31 পাচ্ছি, বা ধরেন আপনি পাচ্ছেন প্রথমে একদম ইনিশিয়াল লেভেল আপনি পাচ্ছেন 26 থেকে 29, দ্যাট ইজ ইউর স্কোর। 26 পাচ্ছেন, 27 পাচ্ছেন, 28 পাচ্ছেন। সো দ্যাট মিন্স ইউ আর ইন দ্য 6.5 লেভেল। এবং লিসেনিংটা যেহেতু কিছু ক্ষেত্রে খুব দ্রুত ইমপ্রুভ করা যায়, সো আপনি একটু পরিশ্রম করলেই দেখা যাবে আপনি 30 to 34 লেভেলে চলে আসছেন। দ্যাট মিন্স আপনার স্কোরটা 7.5 এ চলে আসবে। ইউ সি, 7.5। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা কিন্তু দরকার যে আপনি একটুখানি যদি প্রিপারেশন নেন, একটুখানি এফোর্ট দেন, আপনার লিসেনিং স্কোরটা 7.5 চলে আসলো। এন্ড যেহেতু ধরা হয়, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রেই, বা কনভেনিয়েন্ট ওয়েতে যদি বলি, বা কনভেনশনাল ওয়েতে যদি বলি, যে লিসেনিংটাকে একটু ইজিয়ার ধরা হয়, যে লিসেনিং দিয়ে বেশি স্কোর আনা সম্ভব। সো আপনি যদি লিসেনিং এ 7.5 পান, রাইটিং এ ধরেন 6 পেলেন, স্পিকিং এ ধরেন 6 পেলেন, রিডিং এ ধরেন 7 পেলেন, টোটাল স্কোর কত আসে? 7.5, 7, 6, আর একটা ধরেন 6.5 পেয়েছেন, আপনার কিন্তু ওভারঅল 6.5 চলে আসে ব্যান্ড স্কোর। সো দ্যাট ইজ লাইক আপনি আপনার লিসেনিং দিয়ে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারছেন, ওকে, আপনার ওভারঅল স্কোরটা। সো দ্যাট ইজ ওয়াই লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এখন আপনি যেটা করবেন, যে আপনি যখনই বুঝলেন যে 29 পেলে আমার থাকবে 6.5, বাট আমি যদি 30 পেয়ে যাই, আমার চলে আসবে 7। সো দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক্যাল গেম। আপনি দেখতে পাচ্ছেন আপনি 6.5 লেভেলে আছেন, দেন আপনি সেই প্রপার স্ট্র্যাটেজিগুলো নেবেন, ট্যাকটিক্সগুলো নেবেন, যে ওকে ফাইন, কি করিলে বলো পাইব তোমারে। সো কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, বা ব্যান্ড স্কোরের খাতায় খাতায়। 7.5, that is our score for IELTS listening, right? Okay, so ওইভাবে আপনাকে ওইভাবে আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা তো এটি বিখ্যাত সিনেমার সাথে পরিচিত, এবং একটা বিখ্যাত দৃশ্য সিনেমাটি, আবেগ আপ্লুত হইয়া গেলাম। ওকে, আচ্ছা, এইখানে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে ফলো ইউর হার্ট।
যে হার্টের অবস্থা ওকে ফাইন, হার্টটা বিধ্বস্ত হয়ে গেল, সরি। সো ফলো ইউর হার্ট হচ্ছে আপনার লিসেনিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। লিসেনিং এর যে কিছু প্রো টিপস আছে, আমরা তো বললাম যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে এক্সাম্পল নাম্বার 1 টিপস, বাট এর পরেও কিছু কিন্তু কথা থেকে যায়। তো সেগুলোর একটা হচ্ছে ফলো ইউর হার্ট। আপনি যখন শুনতে পাচ্ছেন, আপনি শুনছেন যে ওকে ফাইন এভাবে কথা বলছে, বা আপনি কোন জিনিসটা আপনার ভালো লাগে শুনতে, ওকে ফাইন আমি যেমন অনেকেই ধরেন যে ভাবে যে ইংলিশ স্পিকিং বাড়াতে চাই, ইংলিশ লিসেনিং স্কিল বাড়াতে চাই, একটু ইংলিশ গান শুনি, একটু মিস্টার বিন অবশ্য ইংলিশ কথা কম বলে, একটু ফানি ইংলিশ কিছু দেখে আসি, আমি হাসতে হাসতে ইংলিশটা শুনবো, দ্যাট ইজ অলসো গুড থিং। কেউ আছে যে ওকে ফাইন আমি টিভি সিরিজ দেখি, গেম অফ থ্রোনস, পিকি ব্লাইন্ডার্স, ব্রেকিং ব্যাড, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু, সবগুলো দেখি, আই এম ফ্যান অফ দেম, আই লাভ দেম। সো ভাইকিংস ইজ অলসো অ্যানাদার গুড সিরিজ। সো এই যে টিভি সিরিজগুলো, ঠিক আছে আমি টিভি সিরিজ দেখি, দ্যাট ইজ অলসো গুড। ইফ ইউ হ্যাভ দ্যাট মাচ টাইম, আপনার 2 মাস বা 3 মাস সময় আছে, আপনি টিভি সিরিজ দেখে দেখে আপনি ইংলিশ করতে চান, ভেরি গুড। আপনি মুভি দেখে দেখে আপনি ইংলিশ লেভেল বাড়াতে চান, সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে সাবটাইটেল ইউজ করবেন কি করবেন না। ঠিক আছে, চেষ্টা করবেন সাবটাইটেলটা প্রথম একটু সাবটাইটেল দেখে দেখে, আচ্ছা ওইটা বলতেছে এটা বলতেছে এটা বলতেছে ফাইন, তারপর চেষ্টা করবেন পরের স্টেজে যে সাবটাইটেল বন্ধ করে জাস্ট শুনতে পারা, যে ওকে ফাইন দ্য actors and actresses are talking and you have to understand whatever they are talking to each other, tell it to each other, okay? সো আপনাকে সাবটাইটেল বন্ধ করে কাজ করতে হবে, আলটিমেটলি সেটা কিন্তু আপনার গোল হতে হবে। সো আপনি মুভি দেখতে পারেন, সো সেই জন্য আসলে অ্যাকচুয়ালি আমাদের মুভির অবতারণা করা, যে ফলো ইউর হার্ট, আপনার যেটা ভালো লাগে, সেটা হোক মুভি, হোক একটা ভালো ভিডিও, হোক এনি পডকাস্ট, হোক এনি টিভি সিরিজ, জাস্ট ফলো ইউর হার্ট অ্যান্ড ট্রাই টু লিসেন অ্যাজ মেনি ইংলিশ অ্যাজ ইউ কুড, ওকে? আচ্ছা, ওকে, সো দ্যাট ইজ অডিও স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি আপনার হার্টকে ফলো করবেন। এবার দেখি যে নো সারপ্রাইজেস, নো দ্য টেস্ট, ইউ অনলি লিসেন ওয়ান্স, ইয়োলো। ইয়োলো মানে হচ্ছে ইউ অনলি লিভ ওয়ান্স, তো এটা হচ্ছে তার পাশে ইউ অনলি লিসেন ওয়ান্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন লিসেনিং টেস্টটা করবেন, আপনি আপনার যে অডিও স্ক্রিপ্টটা শুনছেন সেটি অনলি একবার বাজানো হবে, এটা কিন্তু বেশি বাজানো হবে না, জাস্ট একবার। দ্যাট মিনস এটা ফ্লোতে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। ধরেন আপনি আপনার গায়ে মশা কামড়ছে, ধরেন ফর এক্সাম্পল আইএলটিএস টেস্ট সেন্টারে মশা নাই, তবুও যদি ধরেন যে মশা কামড় দিল, আপনি মশা স্যার স্প্রে দেন, ও সরি স্যার লিসেনিংটা আমি শুনি নাই স্যার, একটু প্লিজ আরেকবার রিপিট করেন লিসেনিংটা প্লিজ স্যার, পায়ে ধরি হাতে ধরি। নো, দ্যাট ক্যান্ট হ্যাপেন হিয়ার। আপনি আপনার লিসেনিং এই কাজটা কখনোই করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি লিসেনিং শুনছেন, আপনার সামনে খাতা কলম আছে, ধরেন আপনার পাশের লোকটি পড়ে যাচ্ছে, দেয়ার আর ইনভিজিলেটরস, তারা কিন্তু সেখানে দেখতে পাবেন যে আপনি প্রচুর ইনভিজিলেটরস, আপনার রুম ভর্তি মানে এক্সাম হলের এক্সাম গার্ড বলতে পারেন, ইনভিজিলেটরস, তো তারা ঘোরাঘুরি করতেছে। সো ইট ইজ নট ইউর কনসার্ন টু হেল্প দ্যাট পারসন অ্যাট দ্যাট মোমেন্ট, কারণ আপনি যদি দৌড়ায় যে তাকে ধরতে যান, আপনার লিসেনিং কিন্তু আটকে গেলে সেটা কিন্তু দায়ভার, ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ। সো চেষ্টা করবেন ইউ অনলি লিসেন ওয়ান্স, আপনি জীবনে একবারই শুনতে, জীবনে না সরি মানে ওই টেস্টের দিন আপনি একবারই শুনতে পাবেন আপনার স্ক্রিপ্টটি। সো চেষ্টা করবেন সেটি প্রপারলি ইউজ করতে এবং অন্য কোনো দিকে মনোযোগ ডাইভার্ট না করতে। ওকে, এবার হচ্ছে গেট রিয়েল লাইফ লিসেনিং, চেক ইট টুয়াইস, বি প্রিসাইজ। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে আপনার লিসেনিং এর ক্ষেত্রে, চেষ্টা করবেন যত বেশি রিয়েল লাইফ লিসেনিং করা যায়। ফর এক্সাম্পল আপনারা যখন কোনো একটা সেমিনারে বসলেন, আপনি চেষ্টা করবেন সেই সেমিনার থেকে শুনতে যে ওকে ফাইন এভাবে এভাবে কথা বলতেছে, ওকে গুড, বা এর অন্যান্য যে কোনো ওয়েতে আপনি চেষ্টা করবেন ব্যাপারটা ক্যাচ করতে, ওকে ফাইন এই পডকাস্টে এই কথা এইভাবে বলতেছে, বা আপনার রিয়েল লাইফের ক্ষেত্রে আপনি মুভির যে কথাটা বললাম এই টাইপের এনিথিং, জাস্ট প্র্যাকটিস ফ্রম এনিওয়্যার। এমন না যে আপনাকে আইএলটিএস এর ওই কিছু ফিক্সড টেস্ট আপনাকে ওগুলাই শুনতে হবে বারবার, নো, ট্রাই টু লার্ন অর হিয়ার ফ্রম সামথিং ডিফারেন্ট, দ্যাট উড বি অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের বেশ কিছু কমেন্ট জমে গিয়েছে, আমরা একটু কমেন্ট বক্সে চেক করে আসি। Is speaking partner necessary for IELTS speaking preparation? Okay, Farisa Uma, thank you for your question. এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু বেশ ট্রিকি, বা আমি একটু বলি যদি ডিপ্লোম্যাটিক্যালি আমি অ্যান্সার দিতে চাই, বিকজ সামটাইমস ফর সাম পিপল আরেকজন যদি আপনার পার্টনার থাকে স্পিকিং এ, খুব ভালো হয়, আপনার পারফরমেন্স কিন্তু ইমপ্রুভ হয়। আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে বা এমন একজন মানুষের সঙ্গে কথা বলছেন, এনি পার্টনার, সে কিন্তু আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে যে whenever you are speaking you are trying to speak it very quickly, so try to hold it back, don't rush, just go through the flow, okay?
সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় অনেক পার্টনারের হেল্পে ধরা যেতে পারে। আবার কেউ আছে যে না পার্টনার লাগবে না, আমি একা একাই প্র্যাকটিস করি, আমি আয়নার দিকে তাকিয়ে বলি, কিংবা আমি ঘরের চেয়ার টেবিলের দিকে তাকায় তাকায় কথা বলতেছি, ওকে ফাইন, দ্যাট ইজ অলসো গুড। আপনার যদি মনে হয় যে আপনি আপনার ভুলগুলো নিজে নিজে ধরতে পারছেন, যে আমি কথা বলতেছি, আমি আমার ভুল ধরতে পারতেছি, ও আমি এটা ভুল করেছি, আমি এইভাবে বলা ঠিক হয়নি। যেমন ধরেন এখন এই মুহূর্তে আমার সামনে একটি ক্যামেরা বসে আছে এবং আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই আমার সামনে 1000 2000 মানুষ উপস্থিত আছেন এবং আপনাদের সবার দিকে তাকিয়ে কথা বলছি, যে কারণে দেখবেন আমার চোখ একটু পর এদিকে দিক যায়, বিকজ আই অ্যাজিউম দ্যাট পিপল আর হিয়ার and I'm like, no, I am not talking to just a machine, I'm talking to people. That's what I love to do. Okay, so যাই হোক এই ব্যাপারটা। সো এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, যে যদি আপনার মনে হয় ইউ নিড এ স্পিকিং পার্টনার, যে আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারবে, সো ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনি একটা স্পিকিং পার্টনার রাখতে পারেন। ইট কুড বি ইউর ফ্রেন্ড, ইট কুড বি ইউর এনিওয়ান, ইট কুড বি ইউর প্যারেন্টস, ইট কুড বি ইউর কাজিন, ইট কুড বি সামওয়ান দ্যাট ইজ প্রিপেয়ারিং ফর IELTS 2। যেখানে বলেছি যে বিভিন্ন গ্রুপ আছে অলরেডি ফেসবুকে, বাট এটা কিন্তু নিজে মাথায় নিয়ে রাখবেন, খেয়াল করে দেখবেন যে এই গ্রুপগুলো আসলে কতটা ওয়াইজ, বা যে মানুষটা আসছে, এটা দেখেছি আমি, দেখেছি বলেই বলছি যে অনেক সময় জাস্ট টাইম পাস করার জন্য ইয়েস ইয়েস আমিও স্পিকিং দিতে আগ্রহী, চলেন প্র্যাকটিস করি, 2 দিন প্র্যাকটিস করেছে তারপর খবর নেই, যে ভাইয়া আমি তো একটু কাজকর্মে বিজি আছি, আমি আর আজকে স্পিকিং দিব না, আমি একদিন পরে স্পিকিংটা দিব, ঠিক আছে? সো দ্যাট উড বি দ্য কেস। ওকে, so should I continue or not? আচ্ছা, থেমে যাবো? ওকে, আচ্ছা ওকে ফাইন, আমি একটা কাজ করি, আমি একটু ওকে ওকে ফাইন, আমি একটু আমার গলা শুকায় গেছে, একটু পানি খেয়ে আসি, জাস্ট গিভ মি 1 মিনিট, একটু পানি খেয়েছি। ওকে, okay, I'm back. Everyone, hi, good morning, sorry, good night. আচ্ছা, is speaking pattern necessary for IELTS speaking preparation? Thank you, আমি কোশ্চেনটা আনসারটা দিয়ে দিয়েছি। সো আমরা যেতে পারি যে, সো দিস ইজ দ্য গ্রেট রিয়েল লাইফ লিসেনিং এন্ড চেক ইট টুয়াইস, বি প্রিসাইজ। এই ব্যাপারটা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করছেন বারবার চেক করবেন যে আপনি শুনছেন, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, একবার শোনার পর আরেকবার শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কেস। এবং আজকে আমরা এইটা নিয়ে, এই লিসেনিং পার্টগুলো নিয়ে আমরা আরো ডিসকাস করবো আমাদের পরবর্তী লাইভগুলোতে, চেষ্টা করবো রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং সবগুলোর জন্য আলাদা আলাদা সেকশন নিয়ে আসতে। সো আজকে যেহেতু আমাদের ওই ব্যাপারটা নিয়ে থার্ড সেগমেন্ট যেটি ছিল সেরকম তেমন কোশ্চেন আজকে পাইনি, সো সেটি নিয়ে আমরা ডিসকাস পরে করব। আপাতত আমরা যেটা করতে পারি, আজকের মতো অলরেডি আমাদের দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় আমরা চলে গেছে, অলরেডি টাইম ইজ আপ। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো লাইভে। ওকে, থ্যাংক ইউ।